অফ দ্য স্টুডেন্টের ভিতরে একটা কনফিউশন কাজ করে, ভাইয়া লা শাতালিয়ার নীতিটা আসলে কি? নীতির লাইনটা না হয় বুঝি, কিন্তু এই বিভিন্ন তাপের প্রভাব, চাপের প্রভাব কিংবা ঘনমাত্রার প্রভাব, এই জিনিসগুলো আসলে কেমন যেন গন্ডগোল লেগে যায়। অর্থাৎ বেশিরভাগ স্টুডেন্টে আমি খেয়াল করে দেখছি যে লা শাতালিয়ার নীতির কথা যখন আসে তখন সে অনেক বেশি কনফিউজড হয়ে যায় যে এখানে আসলে আমি বাড়াবো, অর্থাৎ তাপটা বাড়াবো নাকি তাপটা কমাবো, চাপটা কমাবো নাকি চাপটা বাড়াবো, ঘনমাত্রার কি পরিবর্তন করব। অর্থাৎ খুব বেশি কনফিউশন ভিতরে কাজ করে যে অনেকে ঠিকমতো এটাই জানে না যে লা শাতালিয়ার নীতির বিষয়টা আসলে কি ছিল, বা এই নীতিটা দ্বারা অ্যাকচুয়ালি কি বোঝানো হচ্ছে আমরা এইটাই অনেক স্টুডেন্ট বুঝি না। সো আজকে চেষ্টা করব লা শাতালিয়ার নীতি টোটাল কনসেপ্টটা তোমাদেরকে একদম ক্লিয়ারলি উপস্থাপন করার জন্য। সবাই আমার প্রত্যেকটা কথা খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবা, কারণ লা শাতালিয়ার নীতি ক্লাস 9-10 লেভেলে যেরকমটা আছে এটা কিন্তু ইন্টারমিডিয়েট লেভেলেও আছে। আর তাছাড়া তোমার বাস্তব জীবনেও এটা অনেক বেশি কাজে লাগবে। যে কোনো ইন্ডাস্ট্রিতে যখন কোনো একটা রিয়াকশন এর মাধ্যমে কোনো একটা প্রোডাক্ট উৎপন্ন করা হয় তখন সেটা আসলে অ্যাকচুয়ালি লা শাতালিয়ার নীতিটা মেনেই বিক্রিয়াটা সংঘটিত করা হয়। সো অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা টপিক লা শাতালিয়ার নীতি। এই কথাটা আমার মনে হয় সায়েন্সের এমন কোনো স্টুডেন্ট নাই যেখানে তার জীবনে কখনো এই কথাটা শুনে নাই, লা শাতালিয়ার নীতি। দেখা যাক আমরা লা শাতালিয়ার নীতি সম্পর্কে কি কি বিষয় এক এক করে প্রথম থেকে জানতে পারি। লা শাতালিয়ার নীতির ফুল কনসেপ্টকে তোমাকে বুঝতে হলে কিছু বেসিক তোমাকে একটু জানতে হবে। আমি তো আজকে তোমাকে পুরোটাই জানাবো যে বিষয়টা আসলে কি এবং কিভাবে আসলো, কোত্থেকে, এবং প্রত্যেকটা শব্দের অর্থ কি, কোথায় কোন কাজটা করতে হবে এবং কেন করতে হবে। আমরা বিষয়বস্তু অনেক ভালোভাবে বোঝার চেষ্টা করব। সর্বপ্রথম তোমাকে যেটা সম্পর্কে জানতে হবে সেটা হলো রিভার্সিবল রিঅ্যাকশন, যেটাকে বাংলায় বলা হয় উভমুখী বিক্রিয়া সম্পর্কে। উভমুখী বিক্রিয়া সম্পর্কে হয়তোবা তুমি জানো, আমি কিছু এক্সাম্পল দিয়ে তোমাকে দেখাচ্ছি। কমন বিক্রিয়া যেটা নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন যখন বিক্রিয়াটা করবে উৎপন্ন করবে অ্যামোনিয়া, ব্যালেন্স করলে এখানে 3 আর এখানে 2 পাওয়া যাবে। এটা একটা রিভার্সিবল রিঅ্যাকশন। কেন এটা একটা রিভার্সিবল রিঅ্যাকশন? যেটাকে বাংলায় বলা হয় উভমুখী বিক্রিয়া। এটা একটা উভমুখী বিক্রিয়া কেন? অ্যাকচুয়ালি এই বিক্রিয়াটির মধ্যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করার ফলে অ্যামোনিয়া উৎপন্ন হয়। যদি পুনরায় তুমি অ্যামোনিয়াকে বিক্রিয়া করো, অর্থাৎ তুমি যদি পুনরায় অ্যামোনিয়াকে যদি বিয়োজিত করো, সেখান থেকে তুমি নাইট্রোজেন এবং হাইড্রোজেন ব্যাপারটা পাবা, এই দুইটা মৌল তুমি পাবা। তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো যে এটা কিন্তু উভয় পাশে সংঘটিত হচ্ছে। অর্থাৎ এখানে বিক্রিয়ক পদার্থসমূহ বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন করছে, পুনরায় উৎপাদ পদার্থসমূহ বিক্রিয়া করে বিক্রিয়ক উৎপন্ন করতেছে। এটাকে এই জন্য বলা হচ্ছে এটা একটা উভমুখী বিক্রিয়া। বলা হয়ে থাকে যে বিক্রিয়াতে বিক্রিয়ক পদার্থসমূহ থেকে উৎপাদ উৎপন্ন হয় এবং উৎপাদ পদার্থসমূহ থেকে বিক্রিয়ক উৎপন্ন হয়, তাকে উভমুখী বিক্রিয়া বলা হয়। শুধু এটা না, এরকম অনেক এক্সাম্পল দেওয়া আছে। যেমন হাইড্রোজেন প্লাস আয়োডিন যখন রিয়াকশন করে তখন সেখান থেকে 2 অণু হাইড্রোজেন, অর্থাৎ 2 মোল হাইড্রোজেন অ্যাডেড উৎপন্ন হয়। এটা একটা রিভার্সিবল রিয়াকশন। এরকম অনেক রিয়াকশন আছে, আমি লেখে শেষ করতে পারবো না। সো আমি তোমাকে আগে এই কনসেপ্টটাকে বোঝাচ্ছি যে উভমুখী বিক্রিয়াটা কোনটা। যে বিক্রিয়াটা বিক্রিয়ক পদার্থসমূহ থেকে উৎপাদ উৎপন্ন হয়, আবার উৎপাদ পদার্থসমূহ বিক্রিয়া করতে পারে এবং তারা বিয়োজিত হয়ে সেখান থেকে বিক্রিয়কে উৎপন্ন হয়। এই বিক্রিয়াগুলোকে বলা হয় উভমুখী বিক্রিয়া। অর্থাৎ সোজা কথায় বলতে গেলে এই বিক্রিয়াগুলো উভয় পাশে সংগঠিত হয়, এই জন্য এই বিক্রিয়াগুলোর নাম দেওয়া হয়েছে উভমুখী বিক্রিয়া। এখন কথা হচ্ছে উভমুখী বিক্রিয়া কনসেপ্টটা লা শাতালিয়ার নীতির সাথে কিভাবে কানেক্টেড তা আমরা ধীরে ধীরে সামনে বোঝার চেষ্টা করব। এখন তোমাকে একটা বিষয় সম্পর্কে জানতে হবে, যেটা নাম হলো কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, যেটাকে বাংলায় বলা হয় রাসায়নিক সাম্য অবস্থা। এই কথা তোমরা এর আগে অনেকবার শুনছো, রাসায়নিক সাম্য অবস্থা। এখন রাসায়নিক সাম্য অবস্থা জিনিসটা কি? আমরা অনেক স্টুডেন্ট এটা বুঝি না যে রাসায়নিক সাম্য অবস্থা শব্দের অর্থটা কি। একদম সিম্পলি চিন্তা করে দেখো, সাম্য অবস্থা তার অর্থ সমান অবস্থা। এখন কিসের সমান অবস্থা? বিক্রিয়ক পদার্থের এবং উৎপাদ পদার্থের পরিমাণের সমান অবস্থায়। একটা বিক্রিয়া তুমি যখন করতে যাবা, বিক্রিয়াটাকে তখন সাথে সাথে হয়ে যাবে, একটু সময় লাগবে। যেটুকুই হোক সময় লাগবে, 2 সেকেন্ড হোক, 5 সেকেন্ড হোক, 10 সেকেন্ড হোক, আর 1 মিনিট হোক, আর 10 মিনিট হোক, একটা সময় লাগবে। তার মানে একটা বিক্রিয়া হওয়ার সিস্টেমটা কি? প্রথমে বিক্রিয়ক পদার্থসমূহ ভাঙবে
এবং ধীরে ধীরে আস্তে আস্তে উৎপাদ পদার্থসমূহ গড়বে। এভাবেই কন্টিনিউয়াসলি এক এক করে একটি বিক্রিয়া অংশগ্রহণ হওয়ার মাধ্যমে সেখান থেকে প্রোডাক্ট উৎপন্ন হয়। এখন এখানে কথা হচ্ছে যে সাম্য অবস্থা বলতে কি বোঝায়? সাম্য অবস্থা বলতে বোঝায় যে একটা নির্দিষ্ট সময় পর যখন বিক্রিয়ক এবং উৎপাদ পদার্থ সমান অবস্থাতে গিয়ে পৌঁছায়, বিক্রিয়া যখন মোটামুটি একটা কি বলে এটাকে ব্যালেন্স অবস্থায় চলে আসে বিক্রিয়ক এবং উৎপাদের, তখন ঠিক এই অবস্থাটার নাম দেওয়া হয়েছে রাসায়নিক সাম্য অবস্থা। আমি আবারও বলতেছি, রাসায়নিক সাম্য অবস্থা বলতে বোঝানো হয় যখন বিক্রিয়ক পদার্থের পরিমাণ এবং উৎপাদ পদার্থের পরিমাণ সমান অবস্থাতে চলে আসে, যখন উভয় পাশে একদম কি বলে এটাকে এক্স্যাক্টলি ব্যালেন্স অবস্থাতে যখন বিক্রিয়াটা পৌঁছায় যায়, তখন সেই বিক্রিয়াটার অবস্থাটাকে বলা হয় রাসায়নিক সাম্য অবস্থা, যেটাকে ইংলিশে বলা হয় কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। সো এই বিষয়ে একটু চিন্তা করে দেখো, ধরো তুমি এখানে যখন বিক্রিয়াটা করবে তখন এখানে তোমার কাছে অনেক অনেক প্রোডাক্ট আছে এবং তখন তোমার প্রোডাক্ট এখানে একদম নীল শূন্য, তখন আস্তে আস্তে তোমার এখান থেকে প্রোডাক্ট কমবে এবং এখানে প্রোডাক্টটা তোমার বাড়বে, এখান থেকে প্রোডাক্ট কমবে, এখানে প্রোডাক্ট বাড়বে। এমন একটা সময় আসবে যখন উভয় পক্ষে প্রোডাক্ট একদম সেম সেম থাকবে, কমও না বেশিও না। ঠিক এই অবস্থাটাকে বলা হয় রাসায়নিক সাম্য অবস্থা। যদি এটাকে আমরা গ্রাফিক্যাল চার্টে প্রকাশ করতে চাই, তাহলে হয়তো তোমরা এই চার্টটা এর আগেও দেখছো, এরকম একটা চার্ট থাকে। ঠিক এরকম একটা চার্ট দেখছো, একটা পাশে সম্মুখমুখী বিক্রিয়া ঘটে, এক পাশ থেকে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন ঘটে, যেটাকে বলা হয় ফরওয়ার্ড রিঅ্যাকশন আর ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন, যেটাকে আরএফ দ্বারা প্রকাশ করা হয় এন্ড আরবি দ্বারা প্রকাশ করা হয়। আর বলতে রিঅ্যাকশন রেট, বিক্রিয়ার হারকে বোঝানো হয়। আর বলতে বিক্রিয়ার হারকে বোঝানো হয়। রিঅ্যাকশন রেট, ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট এন্ড ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেট। এই শব্দটার অর্থ আমি একটু বলে রাখি, কারণ এই শব্দটা তোমরা আমার কাছ থেকে একটু পরে অনেকবার শুনতে পারবা। ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড শব্দের অর্থ কি? ফরওয়ার্ড শব্দের অর্থ সম্মুখমুখী, ব্যাকওয়ার্ড শব্দের অর্থ পশ্চাদমুখী। সোজা কথায় বলতে গেলে এইখানে এই দুইটা বিক্রিয়ার মধ্যে কোথা থেকে কোথায় ফরওয়ার্ড এবং কোথা থেকে কোথায় ব্যাকওয়ার্ড আমরা একটু জেনে নিই। এরা কি? এরা বিক্রিয়ক, এটা রিঅ্যাক্ট্যান্ট, এরা বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে। আর এ পাশে যারা আছে এরা কি? প্রোডাক্ট, মানে উৎপাদ। তো যখন বিক্রিয়াটা এই পাশ থেকে এইদিকে ধাবিত হবে, যখন বিক্রিয়াটা এই পাশ থেকে এই দিকে ধাবিত হবে, তখন এই বিক্রিয়াটাকে আমরা বলবো সম্মুখমুখী বিক্রিয়া, যেটাকে বলা হয় ফরওয়ার্ড রিঅ্যাকশন। ব্যাপারটাকে বুঝতে পারছো? আমি আবার বলতেছি, যখন কোন একটা বিক্রিয়া বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে ধাবিত হয়, বিক্রিয়া পদার্থের অণুসমূহ উৎপাদ পদার্থের অণুসমূহের দিকে ধাবিত হয় এবং কন্টিনিউয়াসলি উৎপাদ উৎপন্ন করতে থাকে, তখন সেটাকে বলা হচ্ছে ফরওয়ার্ড রিঅ্যাকশন, যেটাকে বাংলায় বলা হয় সম্মুখমুখী বিক্রিয়া। আর যদি এরকমটা হয় কোনো একটা বিক্রিয়াতে এটা উল্টা হয়ে যায়, অর্থাৎ তখন দেখা গেল কি যে উৎপাদ পদার্থসমূহ থেকে পুনরায় বিক্রিয়ক উৎপন্ন করতেছে, তখন এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলা হচ্ছে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন, যেটাকে বলা হয় পশ্চাদমুখী বিক্রিয়া। কথা যেন মনে থাকে, সম্মুখমুখী যেটাকে বলা হচ্ছে ফরওয়ার্ড রিঅ্যাকশন, অর্থাৎ যেটা সামনের দিকে অগ্রসর হবে বিক্রিয়াটা, আর বিক্রিয়াটা যখন পেছনের দিকে অগ্রসর হবে তখন সেটাকে বলা হবে পশ্চাদমুখী বিক্রিয়া, যেটাকে বলা হয় ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। এই জন্য এটাকে আরএফ এবং আরবি দ্বারা প্রকাশ করা হয়। আর বলতে রিঅ্যাকশন রেট, বিক্রিয়ার হারকে বোঝানো হয়। সো আমি আবার বলতে যাচ্ছি এখানে, সেটা হলো যে একটা বিক্রিয়া কখন সাম্য অবস্থাতে পৌঁছায়? যখন ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট এন্ড ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেট একদম সমান অবস্থাতে পৌঁছে যায়, একদম সমান অবস্থাতে পৌঁছে যায়, তখন সেই পয়েন্টগুলোকে যখন আমরা গ্রাফিক্যাল এটাকে প্রকাশ করি, তখন সেটাকে আমরা গ্রাফ চার্টের সাহায্যে বুঝতে পারি যে হ্যাঁ, এই অবস্থাতে বর্তমানে বিক্রিয়াটা এখন সাম্য অবস্থায় পৌঁছেছে। ব্যাপারটা কি বুঝতে পারছো? আমি শেষবার বিষয়টাকে আরেকবার রিপিট করছি, সেটা হলো যে কোনো উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র এই সাম্য অবস্থা ব্যাপারটা আসবে। তুমি কখনোই একমুখী টাইপের যে বিক্রিয়াগুলো আছে সেখানে কিন্তু এই কনসেপ্টকে বা লাসরাতেলানিতে বিষয়টা কিন্তু কোনোভাবেই সেখানে কানেক্টেড না। এটা শুধুমাত্র উভমুখী বিক্রিয়ার জন্য এটা প্রযোজ্য। উভমুখী বিক্রিয়াটা কেন? কারণ তোমরা বুঝতে পারছো, উভমুখী বিক্রিয়াটা হলো যে যারা বিক্রিয়ক পদার্থসমূহ বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন করে, আবার উৎপাদ পদার্থসমূহ পুনরায় বিক্রিয়া করে বিক্রিয়ক উৎপন্ন করার ক্ষমতা রাখে, এদেরকে বলা হচ্ছে উভমুখী বিক্রিয়া। এবং যেটা এই বিক্রিয়া এরকম বৈশিষ্ট্য যে বিক্রিয়াগুলোর মধ্যে ঘটে তাকে উভমুখী বিক্রিয়া বলা হয়, যেটাকে ইংলিশে বলা হয় রিভার্সিবল রিঅ্যাকশন। এখন এখানে কথা হচ্ছে যে সাম্য অবস্থা বলতে কি বোঝায়? যখন কোনো একটা উভমুখী বিক্রিয়ায় উৎপাদ এবং বিক্রিয়ক পদার্থ সমান অবস্থা থেকে পৌঁছায়, তখন ঠিক ওই অবস্থাটাকে বলা হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, রাসায়নিক সাম্য অবস্থা। আর সোজা কথায় বলতে গেলে এটাকে খুব সুন্দর করে বলা হয় যে যখন ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট এন্ড ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেট ইকুইলিব্রিয়াম স্টেটে চলে আসে, অর্থাৎ সাম্য অবস্থায় চলে আসে, তখন সেটাকে রাসায়নিক সাম্য অবস্থা বলা হয়। সো এই বিষয়টা আমাদের জানাটা খুব দরকার ছিল, রাসায়নিক সাম্য অবস্থা এবং
উভমুখী বিক্রিয়ার কনসেপ্টটা। এখন আমরা এই টপিকগুলোর সাথে লা শাতেলিয়ার নীতিটা সম্পর্কে একটু জানার চেষ্টা করব এবং তারপর এটাকে আমরা একটু বিচার বিশ্লেষণ করে মূল কনসেপ্টকে বোঝার চেষ্টা করব। আমি আবারও বলতেছি যে এগুলো কিন্তু মুখস্থের জিনিস না। ব্যাপারটা এরকমটা না যে তুমি এই শব্দগুলো মুখস্থ করবা, এই প্যারাটা মুখস্থ করবা, ওই প্যারাটা মুখস্থ করবা। যদি ভালোভাবে বিষয়টাকে তুমি বুঝতে পারো, তুমি নিজে থেকে সবকিছু লিখতে পারবা, তোমার বইয়েরও প্রয়োজন হবে না। বই অনেক দরকারি, কোনো সমস্যা নেই এখানে, কোনো সন্দেহ নাই এখানে। কিন্তু সমস্যা হলো অনেক সময় বইয়ের ভাষাগুলো অনেক স্টুডেন্টের কাছে একটু ডিফিকাল্ট মনে হয়, যে এই লাইনটা দ্বারা আসলে কি বলতে চাচ্ছে, ওই লাইনটা দ্বারা কি বলতে চাচ্ছে। তখন একটা স্টুডেন্ট বাধ্য হয়ে পরীক্ষার ভয়ে সে কিন্তু আলটিমেটলি মুখস্থ করতে বাধ্য হয়ে যায়। সো টার্গেট রাখার চেষ্টা করবা যে বিষয়টাকে যতটা সম্ভব বুঝিয়ে পড়ার চেষ্টা করবা, তাহলে দেখবো যে অনেক ভালো লাগতেছে এবং অনেক ইন্টারেস্টিং লাগতেছে সবগুলো বিষয়কে। সো এখন আমরা চলে আসবো যে লা শাতেলিয়ার নীতির মূল বিষয়টা কি, তারপরে তার কনসেপ্টকে আমরা এক এক করে প্রত্যেকটা শব্দের অর্থ জানার চেষ্টা করার মাধ্যমে সম্পূর্ণ বিষয়টাকে আজকে আমরা জানব। সো বলা হয়ে থাকে কোনো উভমুখী বিক্রিয়ার সাম্য অবস্থায় থাকাকালে যদি ওই অবস্থায় একটি নিয়ামক, যেমন তাপমাত্রা, চাপ অথবা ঘনমাত্রা এর পরিবর্তন করা হয়, তবে সাম্যের অবস্থান ডানে বা বামে এমনভাবে পরিবর্তিত হবে যাতে নিয়ামকের পরিবর্তনের ফলাফল এর উপর প্রশমিত হবে। লাইনটাকে আমি একটু নিজের ভাষায় গুছিয়ে বলি, সেটা হলো যদি কোনো উভমুখী বিক্রিয়ার সাম্য অবস্থায় তাপ, চাপ এবং ঘনমাত্রা এর মধ্যে কোনো একটি নিয়ামক, যেটাকে ইংলিশে বলা হয় ফ্যাক্টর, কোনো একটি নিয়ামককে যদি পরিবর্তন করা হয়, তাহলে নিয়ামকটা যেরূপভাবে পরিবর্তিত হবে বিক্রিয়ার ফলাফল ঠিক ওইরূপভাবেই প্রশমিত হবে। সো বিষয়টাকে যদি একদম সহজে ভেঙে বলতে চেষ্টা করি, সেটা হলো একটা বিক্রিয়ার সাম্য অবস্থায় আছে, এই অবস্থায় তুমি তাপ প্রয়োগ করলা বা চাপ প্রয়োগ করলা, তখন কি ঘটবে? তখন ফলাফলটা কোন দিকে যাবে? তুমি চাপটা যেভাবে প্রয়োগ করছো বা তুমি তাপটা ঠিক যে পরিমাণ প্রয়োগ করছো, ওই পরিমাণের উপরেই নির্ভর করে বিক্রিয়াটা তার ফলাফলকে প্রশমিত করবে। সো এই লাইনটা আমাদের কাছে অনেকের কাছে একটু জটিল মনে হইতে পারে, যে বিষয়টা কি, যে তাপ প্রয়োগ করলে বিক্রিয়াটা ফলাফল প্রশমিত হবে, আবার এখানে যদি আবার আমি চাপে প্রয়োগ করি তাহলে প্রশমিত হবে। এখানে আসলে কি বিষয়টা তার সম্পর্কে জানতে হলে তোমাকে আমার পুরো ভিডিওটা বুঝতে হবে, না হলে তুমি শুধুমাত্র এই একটা লাইনকে এখন শুনেই যে বিষয়টাকে অনুধাবন করতে পারবা, সেটা তুমি এত তাড়াতাড়ি পারবা না। সো এক এক করে আমরা একটু গুছিয়ে সামনের দিকে আগে ব্যাখ্যাটা, সেটা হলো লা শাতেলিয়ারের কথা অনুসারে একটা বিক্রিয়া কয়েকটি বিষয়ের উপরে, কয়েকটি মেজর বিষয়ের উপর নির্ভরশীল। তাদের মধ্যে একটা হলো টেম্পারেচার, একটা হলো প্রেশার, আর একটা হলো কনসেন্ট্রেশন, আরেকটা যেটা মাঝে মাঝে কথা বলতে আসে সেটা হলো ক্যাটালাইজড। ক্যাটালাইজড শব্দের অর্থ তোমরা জানো প্রভাবক, ঠিক আছে? ক্যাটালাইজড শব্দের অর্থ প্রভাবক। সো যদি বলা হয়ে থাকে লা শাতেলিয়ার এর মূল কনসেপ্টের কয়েকটি বিষয়ের উপর নির্ভর করছে, এটা কিন্তু মূলত 4টা বিষয়ের উপরে, তবে 9 লেভেল স্টুডেন্টের জন্য আসলে এটা 3টা বিষয়কে মূলত লেখা হয়। তবে ওভারঅল তোমাকে একটা ক্লিয়ার ধারণা রাখার জন্য তোমাকে এটা বুঝতে হবে যে এটা 4টা বিষয়ের উপর নির্ভর করছে। একটা বিষয় হলো তুমি কি পরিমাণ টেম্পারেচার এখানে প্রয়োগ করছো, অর্থাৎ তাপমাত্রার প্রভাব, এরপর বলা হয় চাপের প্রভাব, এরপরে বলা হয় ঘনমাত্রার প্রভাব, এরপরে বলা হয় প্রভাবকের প্রভাব। যদিও প্রভাবক এর ভূমিকা কি তার সম্পর্কে আমি তোমাকে অনেক এর আগেও জানাইছি, তারপরেও আমি এখন একটু সহজ একটু প্রভাবক সম্পর্কে একটু বলে রাখি। অ্যাকচুয়ালি আমরা প্রভাবক বলতে কি বুঝি? প্রভাবক বলতে বোঝায় যে একটা বিক্রিয়া, অনেক বিক্রিয়া আছে যেখানে আসলে প্রভাবক প্রয়োগ না করলে বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। তার মানে এই না যে প্রভাবক নিজে বিক্রিয়া অংশগ্রহণ করে পরিবর্তিত হয়ে যাচ্ছে, ব্যাপারটা এরকমটা না। শুধুমাত্র প্রভাবক বিক্রিয়াটাকে সংগঠিত করতে সাহায্য করে, কোন একটা বিক্রিয়াটাকে প্রভাবক সংগঠিত করতে সাহায্য করে। মজার বিষয়, বিক্রিয়া শেষে প্রভাবক তার নিজের জায়গাতে ঠিক আগের মতনই অপরিবর্তিত থাকে, অর্থাৎ বিক্রিয়াকে সংগঠিত করার জন্য প্রভাবকের ভূমিকা, অর্থাৎ প্রভাবক বিক্রিয়াকে প্রভাবিত করছে, অর্থাৎ প্রভাবক প্রয়োগ করার ফলে বিক্রিয়াটা সংগঠিত হচ্ছে। অনেক সময় অনেক প্রভাবক প্রয়োগ করার ফলে বিক্রিয়াটার স্পিড বাড়ানো যায়। একটা বিক্রিয়া খুব স্লোলি হচ্ছে, এতে দেখা যাবে কি তোমার অনেক বেশি পরিমাণ সময়ের সাপেক্ষে একটা ব্যাপার হয়ে যাবে, তুমি অনেক বেশি সময় ধরে বিক্রিয়া করার মাধ্যমে সামান্য কিছু পরিমাণ প্রোডাক্ট উৎপন্ন করতে পারবে, এটা কিন্তু কোনোভাবেই কিন্তু বেস্ট হবে না। সো বুঝতেই পারছো যে প্রভাবকের অনেক গুরুত্বপূর্ণ। এর জন্য আবার একটা বিষয় যে তুমি যে কোনো বিক্রিয়াতে তুমি যে কোনো প্রভাবক প্রয়োগ করতে পারবে না। এমনও অনেক প্রভাবক আছে যা কিনা প্রয়োগ করার ফলে সেখানে বিষক্রিয়া সৃষ্টি হতে পারে, বা তুমি যে প্রোডাক্ট উৎপন্ন করছো সেটা না হয়ে আবার আগের মতো রিঅ্যাক্ট্যান্ট উৎপন্ন হয়ে গেল। খুব ঝামেলা আছে বিষয়টা, এর জন্য প্রভাবক এর উপর তোমাকে খুবই সিরিয়াসলি বুঝতে হবে। তুমি যেন তেন জায়গায় যেন তেন প্রভাবক ইউজ করতেই পারবা না।
সো আমরা একটু দেখবো যে আসলে লা-শাত্রিলার নীতির এই সম্পূর্ণ 2টা লাইনের বাক্যটাকে কিভাবে আমরা ব্যাখ্যার সাহায্যে এক এক করে সব কিছুকে বুঝতে পারি। সো এখন থেকে আমরা মূলত লা-শাত্রিলার নীতির ভেতরে ঢুকবো। প্রথমে আমরা জানবো ইফেক্ট অফ টেম্পারেচার। সো ইফেক্ট অফ টেম্পারেচার এর অর্থ হলো তাপমাত্রার প্রভাব। তাপমাত্রা কিভাবে একটা উহমুখী বিক্রিয়াকে প্রভাবিত করতে পারে তা আমরা এখন একটু জানার চেষ্টা করব। তবে তার আগে তোমাকে এই তাপমাত্রার প্রভাবের মধ্যে তোমাকে আমি এটা 2টা পার্ট করে ব্যাখ্যাটা দিব। প্রথম পার্টটা ব্যাখ্যা দিব তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে, দ্বিতীয় পার্টটা ব্যাখ্যা দিব তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে। অর্থাৎ তাপমাত্রার বিষয়টা তাপ উৎপাদী এবং তাপহারী উভয় রকমের বিক্রিয়ার উপরে ভিন্ন ভিন্ন রকমের প্রভাব লক্ষ্য করতে যাবে, সেটা আমরা সবাইকে একটু জানার চেষ্টা করব। প্রথমেই আমরা যেটা ব্যাখ্যা দিব সেটা হলো এক্সোথার্মিক রিঅ্যাকশন, ফর এক্সোথার্মিক রিঅ্যাকশন। অর্থাৎ যেটাকে বলা হয় তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কিভাবে লা-শাত্রিলার নীতি ফলো করে আমরা এটাকে জাস্টিফাই করতে পারবো। একটা বিক্রিয়া আমরা করছি, এটা তোমরা কমন ভাবে জানো, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন বিক্রিয়াটা করে আমি সেখান থেকে উৎপন্ন করলাম অ্যামোনিয়া। এই বিক্রিয়াটাতে কিন্তু ডেল এইচ এর মান -92 কিলোজুল পার মোল। এইটাও হয়তো বা তোমরা এর আগে শুনছো। যাই হোক, এরকম অনেক বিক্রিয়া আছে যেখানে তাপ উৎপন্ন হয়। এখন কথা হচ্ছে যে তাপ উৎপাদী বিক্রিয়াগুলো, কারণ এই বিক্রিয়াগুলোর মধ্যে থেকে তাপ উৎপন্ন হচ্ছে, যখন এই বিক্রিয়া সংঘটিত হয় তখন সেখান থেকে বিক্রিয়া শেষে তাপ উৎপন্ন হয়, দ্যাটস ওয়াই এই বিক্রিয়াগুলোকে বলা হয় তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়াতে তাপের কি প্রভাব, অর্থাৎ তাপটা তুমি এখানে বেশি প্রয়োগ করবা নাকি কম প্রয়োগ করবা, তা তোমাকে একটু ভালো করে বুঝতে হবে। এখন একটা বিষয় হলো বা তাপ উৎপাদী বিক্রিয়া শব্দটা থেকে আমরা বুঝতে পারছি এখানে তাপ উৎপন্ন হচ্ছে। সো যদি আমরা এখানে তাপের পরিমাণ যদি হ্রাস করি, কথা খেয়াল রাখবা, যদি আমরা এখানে তাপের পরিমাণটা কমায় ফেলি তাহলে দেখা যাবে কি তখন এই বিক্রিয়ক পদার্থ সমূহ থেকে উৎপাদ উৎপন্ন হতে থাকবে কন্টিনিউয়াসলি। যখন তাপ হ্রাস করা যাবে বা তাপ এর পরিমাণ কমানো যাবে, এই নোটগুলো ভালো করে খেয়াল রাখবা। আমি আবারও বলছি, যখন কোন একটা তাপোৎপাদী বিক্রিয়া যেখানে অলরেডি তাপ উৎপন্ন হচ্ছে সেখানে তুমি যখন তাপের পরিমাণ কমাবা তখন বিক্রিয়াটা ফরওয়ার্ড রিঅ্যাকশনে রূপান্তরিত হবে, অর্থাৎ তখন বিক্রিয়াটা বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে ধাবিত হবে, যেটাকে বলা হয় রিঅ্যাক্ট্যান্ট টু প্রোডাক্ট। ব্যাপারটা কি বুঝতে পারছো? এখন যদি এখানে আমরা যদি তাপের পরিমাণ যদি আমরা বাড়াইতাম, যদি বাড়ানো হতো তখন কি হতো? তখন কিন্তু বিক্রিয়াটা ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনে পরিণত হবে। আমি এটাকে আর এফ লিখে দিচ্ছি, আমি এখানে আর বি লিখে দিচ্ছি বোঝানোর জন্য। আমি আবারও বলতেছি, তখন দেখা যাবে কি বিক্রিয়াটা কিন্তু তখন রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্ট উৎপন্ন করবে না, বরং প্রোডাক্ট তখন রিঅ্যাক্ট্যান্ট উৎপন্ন করবে। কিন্তু তুমি এখানে উৎপন্ন করতেছো কি? এই বিক্রিয়াটাতে তুমি মেইনলি উৎপন্ন করতেছো কি? অ্যামোনিয়া, NH3 অ্যামোনিয়া উৎপন্ন করতেছো। ইন্ডাস্ট্রিয়ালি তোমাকে এটা উৎপন্ন করতে বলা হয়েছে। এখন দেখা গেল কি যে এই বিক্রিয়াটাতে তুমি বুঝতেই পারছো আগে থেকে এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। এই অবস্থায় তুমি যখন তাপের পরিমাণ যখন এখানে বাড়াবা, বিক্রিয়াটা তাপ উৎপাদী বিক্রিয়া, এই অবস্থায় তুমি যখন তাপের পরিমাণ বাড়াবা তখন কিন্তু প্রোডাক্ট থেকে উল্টা রিঅ্যাক্ট্যান্ট উৎপন্ন হওয়া শুরু হয়ে যাবে, অর্থাৎ তখন রিঅ্যাকশনটা হয়ে যাবে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন, আরবি। আবার যদি তুমি এখানে তাপের পরিমাণ যদি এখানে কমাও তখন কেবলমাত্র তুমি রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্ট উৎপন্ন করতে পারবে, তখন হয়ে যাবে এটা ফরওয়ার্ড রিঅ্যাকশন, সম্মুখমুখী বিক্রিয়া যেটাকে বাংলায় বলা হয়। সো খুব সিরিয়াস একটা ব্যাপার যে তুমি এখন কোন একটা কারণে ভাই এই বিষয়টা আমাদের জানাটা কেন ইম্পর্টেন্ট, কেন এই বাড়ানো বা কমানো কনসেপ্ট আমাদের জানাটা দরকার। একটা ইন্ডাস্ট্রিতে তুমি জব করতে গেলে সেখানে তোমাকে কোনো একটা কারণে একটা কেমিক্যাল উৎপন্ন করতে হচ্ছে, সামহাউ তুমি সেখানে সাপোজ এই কেমিক্যালটার এই রিঅ্যাকশনটার কথা আমি বলতেছি, ধরো তোমাকে সেখান থেকে অ্যামোনিয়া উৎপন্ন করতে বলছে। সাপোজ তুমি সেখানে কোনো এক কারণে অজানাবশত তুমি তাপটাকে বাড়িয়ে দিলে, তোমার টেম্পারেচার যেটুকু প্রয়োজন তার থেকে তুমি অনেক বেশি পরিমাণ টেম্পারেচার ইউজ করলে, তখন দেখা যাবে কি যে অ্যামোনিয়া উৎপন্ন করার কথা ছিল তোমার এটা,
ধরো তুমি চাচ্ছি অ্যামোনিয়া থেকে তুমি ইউরিয়া সার তৈরি করবে, তোমরা জানো যে অ্যামোনিয়ার সাথে কার্বন ডাইঅক্সাইড বিক্রি করার ফলে সেখান থেকে কিন্তু কার্বামাইট বা ইউরিয়া তৈরি করা যায়। টার্গেট তোমার ইউরিয়া তৈরি করা অ্যামোনিয়ার মাধ্যমে। এখন তুমি অ্যামোনিয়া উৎপন্ন তখন তোমার কইমা গেল, কইমা গিয়ে অ্যামোনিয়া থেকে উল্টা আরো এই নাইট্রোজেন হাইড্রোজেন উৎপন্ন করা শুরু হয়ে গেল, তখন একটা বিপদ না? যখন বিক্রিয়ার সাম্যতে চলে আসবে তখন তোমার আরো বেশি অ্যামোনিয়া উৎপন্ন করা দরকার। তা না হয়ে তোমার অ্যামোনিয়া থেকে তখন এই যে উল্টা নাইট্রোজেন এবং হাইড্রোজেন উৎপন্ন হয়ে যাচ্ছে। সো তোমার তাহলে প্রয়োজন নাই, তোমার প্রয়োজন অ্যামোনিয়া। তোমাকে প্রয়োজন হলো তোমার উৎপাদ উৎপন্ন করার জন্য, তুমি সেখান থেকে বিক্রিয়া উৎপন্ন করে পারলে, তাহলে কি তোমার লস হয়ে যাবে না? বিশাল কিন্তু লস হয়ে যাবে। এই জন্যই তোমাকে কোনো একটা বিক্রিয়া তাপ প্রয়োগ করা হলে তোমাকে প্রথমেই জেনে নিতে হবে যে এই বিক্রিয়াটা এক্সোথার্মিক নাকি এন্ডোথার্মিক। আন্দাজে খালি একটা বিক্রিয়াতে তাপ বাড়ায় দিবা বা তাপ কমায় ফেলাবা, তাতে তুমি প্রোডাক্ট উৎপন্ন করার আশা রাখবা, সেটা কিন্তু হবে না। দেখা যাবে কি উল্টা হয়ে যাবে, প্রোডাক্ট উৎপন্ন না হয় তোমার রিঅ্যাক্ট্যান্ট উৎপন্ন হয়ে গেছে, খুব বিপদ। এই জন্য সাবধান, তোমাকে বুঝতে হবে তাপ উৎপাদী বিক্রিয়া, যে বিক্রিয়াতে অলরেডি তাপ উৎপন্ন হচ্ছে সেই বিক্রিয়াতে আর তাপ বাড়ানোর দরকার নাই, সেখানে তাপ কমাও। তাহলে দেখা যাবে কি শুধুমাত্র বিক্রিয়াটা ফরওয়ার্ডমুখী আরএফ অর্থাৎ ফরওয়ার্ড রিঅ্যাকশনের দিকে রূপান্তরিত হবে। তখন দেখা যাবে কি এটা তোমার জন্য বেস্ট হবে এবং তুমি খুব সহজেই প্রোডাক্ট উৎপন্ন করতে পারবা। এটাকে খুব ভালো করে মাথায় রাখবা, কোনো প্যাচ নাই এগুলা, কিন্তু প্যাচালে এই বিষয়টা প্যাচ। নেক্সট আমরা একটু দেখবো ফর এন্ডোথার্মিক রিঅ্যাকশন। এটা আমরা দেখলাম এক্সোথার্মিক রিঅ্যাকশন, এখন আমরা দেখবো এন্ডোথার্মিক রিঅ্যাকশন। দেখা যাক বিষয়টা কি। রিঅ্যাকশনটাকে আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। ধরো এবার আমাদের কাছে একটা রিঅ্যাকশন আসলো, সেটা হলো কমন একটা বিক্রিয়া, নাইট্রোজেন প্লাস অক্সিজেন। এখান থেকে তুমি নাইট্রোজেন নাইট্রাস অক্সাইড অর্থাৎ নাইট্রিক অক্সাইড উৎপন্ন করতে পারছো। এখন এখান থেকে কথা হচ্ছে যে তুমি যে কাজটা করতে হবে, তোমাকে এটা একটা তাপহারী বিক্রিয়া, কেননা এই বিক্রিয়াতে ডেল এইচ এর মান যদি তুমি বের করো ক্যালকুলেশন করে, তুমি প্লাস 180 কিলোজুল পাবা। এই অবস্থাতে এটা একটা তাপহারী বিক্রিয়া, প্রথমে বলছি এটা একটা এন্ডোথার্মিক রিঅ্যাকশন। এখন কথা হচ্ছে যে এই অবস্থাতে বিক্রিয়াটাতে অলরেডি তাপ হারাচ্ছে, তুমি যদি এখানে তাপের পরিমাণ আরো যদি কমায় ফেলাও তাহলে কিন্তু এই রিঅ্যাকশনটা আর ফরওয়ার্ডমুখী রিঅ্যাকশন থাকবে না, তখন এটা চেঞ্জ হয়ে যাবে। কিভাবে? তখন এইটাকে আমরা বলবো ব্যাকওয়ার্ড আর এটাকে আমরা বলবো ফরওয়ার্ড। ব্যাপারটা যেন ভালো করে খেয়াল করে দেখবা। আচ্ছা, আমি অ্যাগেন আবার বলছি, নোটগুলো ভালো করে খাতার মধ্যে লিখে রাখবা, কখনোই তাহলে গন্ডগোল লাগবে না। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেখানে তাপ উৎপন্ন হয়েছে, এই জন্য আমি তাপের পরিমাণটাকে কমাইছি, ব্যালেন্স করছি বিষয়টাকে, যেন সেখান থেকে আমি খুব সহজেই রিঅ্যাকশনটাকে ফরওয়ার্ডমুখী করতে পারি। আমাদের টার্গেট ফরওয়ার্ডমুখী রিঅ্যাকশনটা করার জন্য। কেন? আমরা যখনই ফরওয়ার্ডমুখী রিঅ্যাকশনটা করবো তখন কিন্তু আমরা উৎপাদটাকে এই পাশে পাবো, আর উৎপাদটাকে এই পাশে পাওয়ার পর আমি উৎপাদটাকে বেশি উৎপন্ন করতে পারবো এবং উৎপাদটা উৎপন্ন করতে পারবো। এটা তার হিতের বিপরীত হয়ে যাবে না যে উৎপাদ থেকে আবার বিক্রি উৎপন্ন করবে, এটা হবে না। এই জন্য টার্গেট রাখবো সবসময় ফরওয়ার্ডমুখী রিঅ্যাকশন যেভাবে হয় সেভাবে করে তুমি তোমার যুক্তিগুলোকে বোঝানোর জন্য। ওকে, বাট যদি এই ক্ষেত্রে যদি আমি এখানে তাপের পরিমাণটা ধরো কমায় ফেলাইতাম, একে তো ফার্স্ট কথা এটা একটা তাপহারী বিক্রিয়া, তার উপরে আমি তাপের পরিমাণটা আরো কমাই দিলাম, তখন কিন্তু বিক্রিয়াটা কিন্তু আর কি বলে এটাকে ফরওয়ার্ডমুখী রিঅ্যাকশনটা থাকবে না, তখন রিঅ্যাকশনটা কিন্তু ব্যাকওয়ার্ডমুখী রিঅ্যাকশন হয়ে যাবে। তখন প্রোডাক্ট থেকে রিঅ্যাক্ট্যান্ট উৎপন্ন করা শুরু হয়ে যাবে। তোমার দরকার কিন্তু রিঅ্যাক্ট্যান্ট কে না, তোমার দরকার প্রোডাক্টকে। সো একটু সাবধানে তোমাকে বিষয়টা মাথায় রাখতে হবে যে আসলে তাপ কোথায় বাড়াইতে হবে কোথায় কমাইতে হবে। একদম সিম্পলি তুমি যদি মাথায় রাখতে চাও, আমি তোমাকে একটা লাইন বলে দিই, আমি যেভাবে করে মনে রাখি সবসময়, সেটা হলো যে যেখানে তাপ উৎপাদী বিক্রিয়া অর্থাৎ তাপ উৎপন্ন হচ্ছে সেখানে আমি আর তাপ বাড়াবো না, সেখানে আমি তাপ কমাবো, আর তাহলে রিঅ্যাকশনটা ফরওয়ার্ডমুখী হবে, অর্থাৎ আমি প্রোডাক্ট বেশি পাবো। আবার যদি দেখা যায় কি কোনো একটা বিক্রিয়া তাপ হারি বিক্রিয়া, অলরেডি বিক্রিয়া থেকে তাপ হারাচ্ছে, এই অবস্থাতে আমি আর তাপের পরিমাণটা কমাবো না, বরং এই অবস্থাকে আমি তাপের পরিমাণটাকে বাড়াবো। ঠিক অপোজিট তারা পরস্পর। এই অবস্থাতে আমি তাপের পরিমাণটা বাড়াবো, যে অবস্থাতে বিক্রিয়াটা আসলে কি হবে, তাপহারী বিক্রিয়া হবে। যখন আমি তাপের পরিমাণটা বাড়াবো কোনো একটা তাপহারী বিক্রিয়াতে, তখন এটা ব্যালেন্সে চলে আসবে, অর্থাৎ তখন আলটিমেটলি রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্টের দিকে অর্থাৎ আমরা বিক্রিয়াটাকে ধাবিত করতে পারবো, অর্থাৎ তখন রিঅ্যাকশনটা ফরওয়ার্ডমুখী রিঅ্যাকশনটা হয়ে যাবে। এই জন্যই খুবই সাবধান বিষয়টা মাথায় রাখতে হবে, এটা কোনো রকম ভাবে এটা প্যাচ না। তোমাকে দেখতে হবে তোমাকে উৎপন্ন হবে তোমাকে মেইনলি মেজর ভাবে তোমাকে কোন প্রোডাক্ট উৎপন্ন করতে হবে, এদেরকে না এটাকে, এটা তোমাকে দেখে তারপর কাজ করতে হবে। ধরো তোমার মেজর প্রোডাক্ট এখানে এই যৌগটা, তাহলে এই যৌগটা তোমাকে যদি মেইনলি উৎপন্ন করতে হয়
তাহলে তোমাকে রিয়াকশনটা অবশ্যই ফরওয়ার্ড মুখী রিয়াকশনটা হতেই হবে, তা না হলে কিন্তু অবশ্যই এটা কিন্তু এই পাশ থেকে এই পাশ উৎপন্ন হবে না। এই জন্য যেহেতু তুমি বুঝতেই পারছো এই বিক্রিয়াটার মধ্যে তুমি ডেলিচি মান বের করে তুমি বুঝতেই পারছো এই বিক্রিয়াটার মধ্যে তাপ শক্তির পরিমাণটা পজিটিভ, অর্থাৎ বিক্রিয়াটা একটা তাপহারী বিক্রিয়া, এখানে তাপ শক্তি হারাচ্ছে, তার মানে এই বিক্রিয়াটাকে তোমাকে তাপের পরিমাণ যে কাজটা করতে হবে বাড়াইতে হবে, যেহেতু এখানে তাপের পরিমাণ হারাচ্ছে। যদি এরকমটা হয়তো তাপের পরিমাণ এখানে অর্থাৎ তাপ উৎপাদী বিক্রিয়া যদি এরকমটা হতো যা তাপ উৎপন্ন হচ্ছে, সেই ক্ষেত্রে তুমি তাপের পরিমাণটা কমাইতা, যা তুমি একটু আগে বুঝে আসছো। সো কখনোই এই তাপের প্রভাবটাকে কখনোই প্যাচ লাগায় ফেলায়ও না যে তাপ কোথায় উৎপন্ন হবে বা তাপ কোথায় হ্রাস পাবে। আশা করি আমরা লাসেতের নীতির তাপের প্রভাব বিষয়টাকে ভালোভাবে বুঝতে পারছি। নেক্সট আমরা এখন যে বিষয়টা সম্পর্কে ব্যাখ্যা দিব, আরেকটা বিষয় তোমাকে একটা বলতে আমি একটু খেয়াল ছিল না আমার, সেটা হলো যে সাম্য ধ্রুবক সম্পর্কে। যেমন তাপ উৎপাদী বিক্রিয়াতে তোমরা দেখতে পারছো সেখানে আমরা কি করছিলাম, এটার উল্টা করছিলাম, অর্থাৎ তখন কিন্তু আমরা তাপের পরিমাণটা কি করছিলাম, কমাইছিলাম। আর যখন তাপের পরিমাণটা কমাবো তখন কিন্তু সাম্য ধ্রুবকের মানটাও কমে যাবে। সাম্য ধ্রুবকের মানটা সম্পূর্ণরূপে উৎপাদের উপর নির্ভর করতেছে। উৎপাদের পরিমাণ যদি কমে যায় সাম্য ধ্রুবক কমে যাবে, উৎপাদের পরিমাণ যদি বেড়ে যায় সাম্য ধ্রুবক বেড়ে যাবে। এখন অনেকের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে সাম্য ধ্রুবক জিনিসটা আসলে কি? যারা এইচএসসি লেভেলে আছো তাদের কাছে সাম্য ধ্রুবক জিনিসটা কি তারা তো খুব ভালো করে এটা জানো, তারা কেসি-কেপি সম্পর্কে আশা করি তোমাদের একটা বেশ ভালো আইডিয়া আছে। একটা হলো তোমার কনসেন্ট্রেশনের কনস্ট্যান্ট, একটা হলো তোমার প্রেসারের কনস্ট্যান্ট, ঠিক আছে? কিন্তু যারা 9-10 লেভেলে আছে তাদের কাছে আসলে কেসি-কেপি ব্যাপারটা সম্পূর্ণ আননোন, তারা এই সাম্য ধ্রুবক সম্পর্কে বুঝতে পারবে না। তবে কথাটাকে অবশ্যই ভালো করে মাথায় রাখবা, সেটা হলো যে যদি উৎপাদের পরিমাণ যদি বেড়ে যায় সাম্য ধ্রুবকের মান বৃদ্ধি পাবে, উৎপাদের পরিমাণ কমে গেলে সাম্য ধ্রুবকের মান কমে যাবে, অর্থাৎ কেসি কিংবা কেপির মান লো কিংবা আপ হবে। এটা মাথায় রাখবা, তাহলেই হয়ে যাবে। সো আমাদের তাপের প্রভাব কমপ্লিটলি শেষ। ইফেক্ট অফ প্রেসার। একটা কথা তোমাকে প্রথমেই বলে রাখছি, চাপের প্রভাবটা কিন্তু সম্পূর্ণরূপে নির্ভর করবে গ্যাসীয় পদার্থ সমূহের ক্ষেত্রে, নট সলিড অর লিকুইড। কথা খেয়াল রাখবে, কারণ তোমরা জানো যে গ্যাসীয় পদার্থকে যখন চাপ বেশি প্রয়োগ করা হয় তখন কিন্তু গ্যাসীয় পদার্থের আয়তনটা কিন্তু কমে যায়, আবার যখন চাপ কম প্রয়োগ করা হবে তখন আয়তনটা বেড়ে যাবে। সো আমি আবার বলছি, লা-শাতেলের নীতির চাপের প্রভাবটা সম্পূর্ণরূপে নির্ভর করছে ওই বিক্রিয়াটার গ্যাসীয় পদার্থসমূহের উপর ভিত্তি করে। এখন আমরা কিছু রিঅ্যাকশনের মাধ্যমে বিষয়গুলোকে একটু জানার চেষ্টা করব। সো একটা কমন বিক্রিয়াগুলো আমরা কিছু কমন বিক্রিয়াগুলো লিখি। নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন অ্যামোনিয়া। আমি ডেলিচের মান এখানে লিখে রাখছি, যদিও চাপের প্রভাবের ক্ষেত্রে ডেলিচের মান কোনো ইফেক্টিভ ভূমিকা পালন করবে না। আর ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড। আরো কিছু বিক্রিয়া লিখি। নাইট্রোজেন পেন্টাঅক্সাইড, 4 অণু নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন। এখানে যদি আমি সমতাকরণ করি তাহলে নাইট্রোজেন 2টা, সো এখানে 2 দিতে হবে, 4টা, আর অক্সিজেন এখানে 10টা, 8টা, 10টা, ঠিক আছে। আচ্ছা, আমি আরো কিছু রিঅ্যাকশন লিখব। এই রিঅ্যাকশনগুলো সম্পর্কে সবার আগে একটু ব্যাখ্যা দিচ্ছি। তো আমরা এখন আসছি সেটা হলো ইফেক্ট অফ প্রেসার, চাপের প্রভাব পয়েন্টের মধ্যে। লা-শাতেলের নীতি অনুসারে চাপের কি কি প্রভাব লক্ষ্য করা যায়। প্রথমত চাপের প্রভাব তোমাকে খেয়াল রাখতে হবে। তোমাকে প্রথমে বলছি প্রত্যেকটা কম্পোনেন্টস তোমাকে দেখতে হবে এখানে গ্যাসীয় স্টেটে আছে কিনা। অনেক সময় প্রত্যেকটা কম্পোনেন্টসের মধ্যে দেখা গেলো কি যে 4 জন আছে, তার মধ্যে 3 জন গ্যাসে আছে, 1 জন সলিডে আছে, সলিডটাকে বাদ হিসাব করতে হবে। অথবা 5 জনের মধ্যে 3 জন সলিডে আছে আর 2 জন গ্যাসে আছে, তখন তোমাকে ওই শুধু গ্যাসটাকে হিসাব করতে হবে, সলিডগুলোকে হিসাব আলাদা করে করতে হবে, বা লিকুইড থাকলে ওটাকে ইগনোর করতে হবে। আমি আবার বলছি, চাপের প্রভাব তোমাকে সম্পূর্ণরূপে গ্যাসীয় পদার্থের অণুসমূহের ক্ষেত্রে এটাকে হিসাব করতে হবে, না হলে তুমি কিন্তু এটাকে কখনোই করতে পারবে না। এগুলো তো জানি যে জি লেখার উদ্দেশ্য হলো এখানে গ্যাস লেখে, কখনো ছোটতে এস লেখে তখন বোঝায় সলিড, এ লিখলে বোঝায় হলো তোমার লিকুইড, আর এ কিউ লিখলে বোঝায় অ্যাকুয়াস। সো আমি ওদিকে যাচ্ছি না। এখন একটা দেখা যাক যে এইখানে যে রিঅ্যাকশনগুলো আছে এই রিঅ্যাকশনগুলোর মধ্যে চাপের কি প্রভাব লক্ষ্য করা যায়। সো প্রথমেই তোমাকে আমি যে নোটটার কথা বলে দিব, এই নোটটা খুব ভালো করে খেয়াল রাখবা। এটা বুঝতে পারলে কখনোই এই পয়েন্টটা প্যাচ লাগবে না, কোনোভাবে প্যাচ লাগবে না।
সেটা হলো চাপ বেশি প্রয়োগ করলে একটা বিক্রিয়ার বেশি মোল যেদিকে আছে সেই অংশ থেকে বিক্রিয়াটা তার অপোজিট দিকে ধাবিত হবে। সো সোজা কথায় বলতে গেলে মোল সংখ্যা বলতে কি বোঝায়, যেমন এখানে 1 মোল নাইট্রোজেন, 3 মোল হাইড্রোজেন, মোট কয় মোল আছে এখানে? 4 মোল আছে। এখানে কয় মোল আছে উৎপাদে? 2 মোল আছে। এখানে মোল কয়টা? 1 মোল। এখানে কয় মোল আছে? 2 মোল। এখানে 2 মোল। এখানে 4 আর 1 কয় মোল? 5 মোল। সো একটু আমরা বিষয়টাকে ভালোভাবে বোঝার চেষ্টা করি, যে সেটা হলো যেই অংশে তোমাকে দেখতে হবে যে যেই অংশের মধ্যে মোট মোল সংখ্যার পরিমাণটা বেশি আছে, যখন আমি চাপের পরিমাণ বাড়াবা সেই অংশ থেকে যে অংশের মোট মোল সংখ্যার পরিমাণ কম আছে সেই দিকে বিক্রিয়াটা ধাবিত হবে। সো যদি আমি প্রথম বিক্রিয়াটার কথা যদি বলি, অ্যামোনিয়া প্রস্তুতির যে বিক্রিয়াটা আছে, এখানে আমি দেখতে পাচ্ছি এখানে বিক্রিয়কের মধ্যে আছে 4 মোল আর এখানে আছে উৎপাদের মধ্যে 2 মোল। তাহলে বিক্রিয়াটা কিন্তু এখানে ফরওয়ার্ডমুখী রিঅ্যাকশন হয়ে যাবে। কারণ কি, এখানে মোল সংখ্যা কিন্তু অনেক বেশি আর এখানে মোল সংখ্যা কিন্তু অনেক কম। আলটিমেটলি এই কিছুটা ভেঙে এই পাশে উৎপন্ন করার চেষ্টা করবে তারা। আবার যদি আমি সেকেন্ড বিক্রিয়াটার কথা যদি বলি, আর যদি এখানে সেকেন্ড বিক্রিয়ার কথা যদি বলা হয়, তাহলে সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি এখানে আছে 1 মোল আর এখানে আছে 2 মোল। তাহলে বিক্রিয়াটা কি হবে বলো দেখি? তাহলে কিন্তু বিক্রিয়াটা যদি আমি চাপের পরিমাণটা বাড়াই তাহলে সেক্ষেত্রে বেশি থেকে কমের দিকে যাবে। তখন বিক্রিয়াটা এটা কিন্তু ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হয়ে যাবে, কারণ বিক্রিয়া তখন উল্টা করে সংঘটিত হবে। আর লাস্ট বিক্রিয়ার কথা যদি বলি, সেক্ষেত্রে এখানেও ঠিক তাই। এখানে আছে 2 মোল আর এখানে আছে আমি দেখতে পাচ্ছি 5 মোল। 4 আর 1 5। সো আলটিমেটলি যদি আমি এখানে চাপের পরিমাণটাকে বাড়াই তাহলে কিন্তু বেশি থেকে কমের দিকে যাবে। আর যদি চাপের পরিমাণ কমানো হয় তাহলে কম থেকে বেশির দিকে যাবে। কথাটা ভালো করে মাথায় রাখবা, সেটা হলো যে চাপের পরিমাণ বাড়ানো হলে বিক্রিয়াটি বেশি মোল অংশ থেকে কম মোল অংশ দিকে ধাবিত হবে। বেশি মোল যে পাশে থাকবে সেই অংশ থেকে কম মোল অংশ দিকে ধাবিত হবে। খুব ভালো করে বিষয়টাকে খেয়াল রাখবা। তো এখন একটু চিন্তা করে দেখো, এখানে যতগুলো বিক্রিয়া আছে এই বিক্রিয়াগুলোর মধ্যে তোমার প্রোডাক্ট কোন পাশে আছে চিন্তা করে দেখো। তোমার প্রোডাক্ট সব ওই পাশে আছে, তোমাকে ওই পাশের উৎপাদগুলোকে উৎপন্ন করতে হবে। তুমি কিভাবে তাহলে কি যুক্তি দিবে? অনেক বেশি কনফিউজ হয়ে যাওয়ার কোনো চিন্তাই নেই এখানে। তো সোজা কথায় বলতে গেলে চাপের পরিমাণ তুমি যখন বাড়াবা, তুমি যদি 1 নং বিক্রিয়াটাতে এই সূত্রটাকে ফলো করো বা এই লাইনটাকে তুমি অ্যাপ্লাই করতে চাও, সেই ক্ষেত্রে তুমি যদি 1 নং বিক্রিয়াটাতে যদি চাপের পরিমাণটা যদি বাড়াও তখন কিন্তু বিক্রিয়াটা ফরওয়ার্ডমুখী রিঅ্যাকশন হয়ে যাবে, বাম থেকে ডান দিকে চলে যাবে। ব্যাপারটা কি বুঝতে পারছো? কিন্তু তুমি যদি সেটা না করো, 1 নং বিক্রিয়াতে যদি তুমি চাপের পরিমাণটা কমায় দাও, তখন কিন্তু উল্টা ঘটনা ঘটবে। তখন ওই অ্যামোনিয়া থেকে এই প্রোডাক্টগুলো উৎপন্ন হবে, যা তোমার দরকার নাই। তোমার দরকার অ্যামোনিয়া, এই প্রোডাক্ট তোমার দরকার নাই। এই প্রোডাক্ট তুমি নিছো এই বিক্রিয়া করার জন্য। কিন্তু 2 নং বিক্রিয়াটা এবং 3 নং বিক্রিয়াটার কথা তুমি যদি একটু চিন্তা করে দেখো, তো 1 নং বিক্রিয়াতে চাপের পরিমাণ বাড়ানোটা পারফেক্ট, কারণ তুমি যখন এখানে চাপের পরিমাণ বাড়াবা তখন কিন্তু বিক্রিয়াটা উৎপন্ন করতে পারবে, যে তোমার জন্য সব থেকে বেশি ভালো হবে। এখন কথা হচ্ছে, যদি আমি 2 নং কিংবা 3 নং বিক্রিয়াটার কথা বলি, যেখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে উৎপাদের মোল সংখ্যা কিন্তু অধিক আর এদিকে বিক্রিয়কের মোল সংখ্যা কিন্তু অনেক কম। সো এই অবস্থাতে তুমি যদি এখানে চাপের পরিমাণ যদি বাড়াও তাহলে কি তোমার জন্য ভালো হবে? কোনোভাবেই ভালো হবে না। কেন? কারণ তোমার বিক্রিয়াটা তখন ব্যাকওয়ার্ডমুখী হয়ে যাবে। যদি বিক্রিয়াটা ব্যাকওয়ার্ডমুখী হয়ে যায়, এগুলা কিন্তু তোমার কিন্তু মেইন প্রোডাক্ট না। তোমার মেইনলি এদেরকে উৎপন্ন করা দরকার। তুমি এদেরকে উৎপন্ন করে ফালাইলা, বুঝলো? বুঝছো? তুমি যদি এটাকে নিয়ে বিক্রিয়া শুরুই করছিলা, তাহলে এদেরকে উৎপন্ন করে তোমার কোনো লাভই নাই। বরং এদের থেকে বিক্রিয়া করে এদেরকে তোমার উৎপন্ন করতে হবে। তাহলে 2 নং এবং 3 নং বিক্রিয়া করার ক্ষেত্রে তোমাকে কিন্তু চাপের পরিমাণ এখানে বাড়াইলে পারে কখনোই বেস্ট হবে না, বরং তোমাকে এখানে চাপের পরিমাণ কি করতে হবে? কমাইতে হবে। খুবই সোজা একটা বিষয়, পেঁচানো যাবেই না বিষয়টাকে। আমি আরো একবার গুছিয়ে বলতেছি। মূল কাহিনীটা কোথায়? মূল কাহিনী হলো যে চাপ এর পরিমাণ তুমি যেখানে বাড়াবা সেখানে আয়তনটা কমবে, আর আয়তনটা কমার কারণে দেখা যাবে কি বিক্রিয়াটা তার অপোজিট দিকে ধাবিত হতে থাকবে যখন আয়তনটা কমে যাবে।
চাপের পরিমাণ বাড়ানোর ফলে। সো এই ক্ষেত্রে তুমি একটু তাকায় দেখো, তোমার এরা বিক্রিয়ক আর এরা উৎপাদ, তোমার উৎপাদ উৎপন্ন করা দরকার, অর্থাৎ তোমার ফরওয়ার্ড মুখী রিঅ্যাকশনটা করা দরকার। তো সেই অবস্থাতে তুমি যদি এখানে চাপের পরিমাণটা বাড়াও, 1 নং বিক্রিয়াটার কথা বলতেছি, সেই ক্ষেত্রে কিন্তু আসলে তোমার জন্য এটা পারফেক্ট, কারণ তুমি খুব সহজে এখান থেকে উৎপাদ উৎপন্ন করতে পারবা। বাট যদি 2 নং এবং 3 নং বিক্রিয়া করার ক্ষেত্রে তুমি যদি এখানে চাপের পরিমাণ যদি বাড়াও, তাহলে কিন্তু তোমার এখানে আর কাজ হবে না। কেন কাজ হবে না? কারণ তুমি এখানে দেখতে পাচ্ছ যে অধিক মোল সংখ্যা কিন্তু উৎপাদের দিকে আছে, আর কম সংখ্যক মোল সংখ্যা কিন্তু বিক্রিয়কের দিকে আছে। এই জন্য যখন তুমি চাপের পরিমাণ এখানে বাড়াবা, তখন সেটা এই পাশ থেকে এদিকে চলে আসবে আয়তন কমে যাওয়ার কারণে। আর এই পাশ থেকে এদিকে চলে আসার কারণে এইগুলো তোমার মেন প্রোডাক্ট না, তোমার উল্টা লস হয়ে যাবে। এই জন্য তোমাকে টার্গেট রাখতে হবে যেন এই পাশ থেকে ওই পাশ উৎপন্ন করতে পারি। অর্থাৎ 2 নং এবং 3 নং বিক্রিয়া করার ক্ষেত্রে তোমাকে চাপের পরিমাণ কি করতে হবে? হ্রাস করতে হবে। সো আশা করি বুঝতে পারছি যে চাপের পরিমাণ বাড়ানো হলে অধিক মোল থেকে বেশি মোলের দিকে যাবে, অধিক মোল থেকে কম সংখ্যক মোলের দিকে যাবে, আর যদি তুমি কমাও তাহলে সেটা উল্টা ঘটনা করবে। সো আশা করি তোমাদের চাপের প্রভাব পুরোটা কনসেপ্ট আশা করি খুব ভালোভাবে তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন তাপ এবং চাপের প্রভাবের মধ্যে একটা কোশ্চেন মাঝে মাঝে মনের মধ্যে তোমার আসতে পারে, সেটা কিরকম? তাহলে ভাই তাপের প্রভাব যখন নির্ণয় করতে বলবে, তখন আমি প্রথমেই দেখবো যে বিক্রিয়াটা কোন ধরনের বিক্রিয়া, তাপোৎপাদী নাকি তাপহারী। এর উপর আমি ভিত্তি করে বিক্রিয়াটা ফরওয়ার্ডমুখী কিভাবে রিঅ্যাকশনটা ঘটবে সেটা সম্পর্কে আমি ব্যাখ্যা দেবো। হ্যাঁ, তুমি ঠিক যা বললাম আমি সেই অনুসারে তোমাকে কাজটা করতে হবে। আচ্ছা, তাহলে যখন চাপের প্রভাব বলা হবে, তখন আমি দেখব যে কোথায় বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যে কোথায় মোল সংখ্যার পরিমাণটা বেশি। দেন আমি দেখব যে সেখানে চাপটাকে, অর্থাৎ যদি আমি বাড়াই, সেই ক্ষেত্রে বিক্রিয়াটা উৎপাদের দিকে ধাবিত হচ্ছে কিনা, এর উপর ভিত্তি করে আমি চাপের পরিমাণটাকে বাড়াবো না হয় কমাবো। হ্যাঁ, এটাও কারেক্ট। কিন্তু যদি এরকমটা হয় যে কোনো একটা বিক্রিয়াতে উৎপাদ এবং বিক্রিয়কের মোল সংখ্যা সমান, অথবা কোন একটা বিক্রিয়াতে বিক্রিয়ক পদার্থের তাপ শক্তির পরিমাণ এবং উৎপাদ পদার্থের তাপ শক্তির পরিমাণ সমান, সেই ক্ষেত্রে বিক্রিয়াটা কি হবে? এই কোশ্চেনটা মাঝে মাঝে আসতে পারে, কারণ আমরা ওখানে দেখতে পাচ্ছিলাম তা উৎপাদী অথবা তাপহারী, এখানে দেখতে পেলাম যে উৎপাদের মোল সংখ্যা বেশি না হয় তোমার উৎপাদের মোল সংখ্যা কম, এরকমই তো ব্যাপারটা। কিন্তু যদি এরকমটা হয় যে কোন একটা বিক্রিয়াতে মোল সংখ্যাও সেম, আবার তাপের পরিমাণ দুই পক্ষে সেম, তখন আসলে ঘটনাটা কি ঘটবে? এটা একটা কোশ্চেন মনে মধ্যে আসতে পারে। সো দেখা যাক এই কোশ্চেনের ব্যাখ্যা কি হতে পারে। আমি তাপ এবং চাপ উভয়ের জন্যই এই ব্যাখ্যাটাকে দিচ্ছি। অর্থাৎ ফার্স্ট যে কথাটা, যদি রিঅ্যাকট্যান্ট এর হিট এন্ড প্রোডাক্ট হিট সেম হয়, অর্থাৎ আমি তাপের কথা বলতেছি, সমান হয়, তখন কি ঘটবে? এন্ড 2 নম্বর কোশ্চেন, যদি প্রোডাক্ট এর মোল সংখ্যা, অর্থাৎ মোল নাম্বার অফ প্রোডাক্ট, আমি এখানে শর্টকাটে লিখে ফেলি, মোল নাম্বার অফ রিঅ্যাকট্যান্ট ইকুয়াল টু মোল নাম্বার অফ প্রোডাক্ট, সেক্ষেত্রে কি ঘটবে? স্যার বিষয়টা আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। আমি আবার বলতেছি, সেটা হলো যে যদি ইন কেস কখনো ফিউচারে গিয়ে কোনো একটা রিঅ্যাকশন তুমি দেখে ফেললা, দেখে তুমি কনফিউজড হয়ে যেতে পারো যে এই বিক্রিয়াটা আসলে লাস্ট সেকেন্ড থেকে যদি আমি প্রয়োগ করতে চাই তাহলে কি হবে? এই বিক্রিয়াতে তো তাপের পরিমাণ এবং বিক্রিয়কের তাপের পরিমাণ এবং উৎপাদের তাপের পরিমাণ দুইটাই সেম, অথবা বিক্রিয়কের মোল সংখ্যা এবং উৎপাদের মোল সংখ্যা দুইটাই সেম। ঠিক এই অবস্থাতে লাস্ট সেকেন্ড নীতির কথাটা কিভাবে কার্যকর হবে? সো দেখা যাক, ধরো আমি একটা বিক্রিয়ার কথা বলে সবার আগে তোমাকে আমি সেকেন্ড পয়েন্ট সম্পর্কে ব্যাখ্যাটা দিচ্ছি। হাইড্রোজেন প্লাস আয়োডিন বিক্রিয়াটা করে সেখান থেকে উৎপন্ন করলো 2 মোল হাইড্রোজেন আয়োডাইড। এইখানে একটু তাকায় দেখো, যদি আমি এখানে চাপের প্রভাবটাকে অ্যাপ্লাই করতে চাই, তখন দেখতে পারবো এখানে কয় মোল, 1 মোল, 1 মোল, কয় মোল হলো? মোট মোল সংখ্যা কত? 2 মোল। এপাশে মোট মোল সংখ্যা কত? 2 মোল। তোমার প্রোডাক্ট কিন্তু এটা, তোমার প্রোডাক্ট কিন্তু এইটা। এখন কথা হচ্ছে যে যদি কখনো উভয় পাশে, অর্থাৎ বিক্রিয়ক এবং উৎপাদের মোট মোল সংখ্যা সমান থাকে, সেই ক্ষেত্রে চাপের কোনো প্রভাব নেই। চাপের কোনো প্রভাব নেই। তুমি এখানে যে পরিমাণে চাপ প্রয়োগ করো না কেন, বেশি দাও কিংবা কম দাও, এতে উৎপাদ কিংবা বিক্রিয়কের কোনো পরিবর্তন হবে না।
ব্যাপারটা কি বুঝতে পারছো? ঠিক আগের অবস্থাতেই থাকবে। তুমি এখানে যদি দেখো যে উভয় ক্ষেত্রে উভয় অংশের মোট মোল সংখ্যার পরিমাণ সমান, সেই ক্ষেত্রে তুমি চাপ দাও আর চাপ কমায় দাও, তাতে কোনো সমস্যা নাই, উভয়ে একই রকম থাকবে, কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ অপরিবর্তিত থাকবে। সিমিলারলি ব্যাপারটা অনেকটা এরকম যে যদি উভয় ক্ষেত্রে অর্থাৎ বিক্রিয়ক এবং উৎপাদের উভয় অংশের যদি তাপের পরিমাণ সমান অবস্থাতে থাকে, তাহলে কি ঘটবে? আমি একটা এক্সাম্পল হিসেবে একটা বিক্রিয়া দেখাচ্ছি তোমাকে। এ প্লাস বি এর দিয়ে তোমাকে আমি দেখাচ্ছি সি প্লাস ডি। এই রিঅ্যাকশনটা তুমি দেখতে পাচ্ছ যে এখানে এই অংশের তাপের পরিমাণ আর এই অংশের তাপের পরিমাণ সমান, অর্থাৎ যেটাকে আমরা বলি HP HR and HP both of same, heat of reactant and heat of product both same। যদি এরকমটা ঘটে সেই ক্ষেত্রে এখন আমরা একটা পয়েন্টের সঙ্গে ব্যাখ্যা দিব, যদি বিক্রিয়ক এবং উৎপাদ উভয় ক্ষেত্রে যদি তাপের পরিমাণ সমান থাকে, সেই ক্ষেত্রে বিক্রিয়াটা যে তাপমাত্রায় শুরু হয়েছিল সাম্য অবস্থা ঠিক ওই তাপমাত্রায় লাভ করবে। খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবে আমার কথাগুলো। বিক্রিয়াটা ঠিক যে তাপমাত্রা তুমি শুরু করছিলে, ফর এক্সাম্পল তুমি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিক্রিয়া শুরু করছিলে, তোমার বিক্রিয়াটা সাম্য অবস্থা ঠিক 100 ডিগ্রি তাপমাত্রাতেই অর্জিত হবে। আরেকটা বিষয়, যে তাপমাত্রা বাড়াও কিংবা কমাও, বিক্রিয়ক কিংবা উৎপাদের ঘনমাত্রার কোনো পরিবর্তন হবে না। বিক্রিয়ক কিংবা উৎপাদের ঘনমাত্রার কোনো পরিবর্তন হবে না। ঘনমাত্রা বলতে তোমরা জানোই ঘনত্ব, যেটা বলা হয় কনসেন্ট্রেশন। অর্থাৎ যদি কখন এরকমটা ঘটে যে তাপ দুই পাশে সেম আছে অথবা চাপ অর্থাৎ মোট মোল সংখ্যা দুই পাশে সেম আছে, তখন সেই ক্ষেত্রে তাপ বাড়াও তাপ কমাও, চাপ বাড়াও চাপ কমাও, এতে কোনো পরিবর্তন হবে না, ঠিক আগে যেরকম ছিল ওই রকমই থাকবে, নো চেঞ্জ। একই সাথে যেহেতু এখানে বিক্রিয়া কিংবা উৎপাদের ঘনমাত্রা কোনো পরিবর্তন হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু এখানে সাম্য ধ্রুবকেরও কোনো পরিবর্তন হবে না। সাম্য ধ্রুবকেরও কোনো রূপ পরিবর্তন এখানে হবে না। যদি কখনো এরকম কোনো ঘটনা তোমার সামনে আসে যে দেখা গেল কি সেখানে তাপের পরিমাণ দুই পাশে সেম, কোনো চেঞ্জ আসবে না। যদি কখনো দেখো যে চাপের পরিমাণ দুই পাশে সেম, তখনও সেক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে না। এইবার আমরা আমাদের শেষ পয়েন্টের মধ্যে চলে আসবো, যেটাকে বলা হচ্ছে ফর অর্থাৎ ইফেক্ট অফ কনসেন্ট্রেশন, ঘনমাত্রার প্রভাব। দেখা যায় ঘনমাত্রার প্রভাব বিষয়টা কি, এটা খুবই সোজা। কনসেন্ট্রেশন শব্দের অর্থ ঘনমাত্রা। দুইটা রিঅ্যাকশন লিখলাম, দুইটা রিঅ্যাকশন দুই টাইপের। আচ্ছা, একটা সংযোজন একটা বিয়োজন। এখানে আমাদের প্রশ্ন করা হলো যে যদি এখানে ঘনমাত্রাটাকে বাড়ানো বা কমানো হয়, সেই ক্ষেত্রে বিক্রিয়াটা কেমন পরিবর্তন হবে, বা এখানে মূল বিষয়টা আসলে কি। ঘনমাত্রা বলতে আমরা কি বুঝি? ঘনত্ব, কতটুকু ঘনত্বে বিক্রিয়াটার মধ্যে উৎপাদের বা বিক্রিয়াকে ঘনত্ব কতটুকু, এটাকে আমরা বুঝি ঘনমাত্রা, যেটাকে বলা হয় কনসেন্ট্রেশন। সো সোজা কথায় বলতে গেলে এখানে একটু তাকায় দেখো, তুমি উৎপাদ উৎপন্ন করতেছো এখানে মেইনলি অ্যামোনিয়া, এদেরকে বিক্রিয়া করে তুমি মেইনলি অ্যামোনিয়া উৎপন্ন করতেছো, যা তোমার ইন্ডাস্ট্রিয়ালি খুব প্রয়োজন। সিমিলারলি এইখানে বিক্রিয়াটা করে তুমি সেখান থেকে ধরো ফসফরাস ট্রাইক্লোরাইড কিংবা তুমি ক্লোরিন উৎপন্ন করছো, ক্লোরিন গ্যাস উৎপন্ন করতেছো। সবকিছু এখানে গ্যাস আছে, আমি এগুলো লিখছি না। তার মানে তোমার এগুলো তোমার প্রোডাক্ট, তোমাকে প্রোডাক্ট উৎপন্ন করতে হবে, তোমাকে বেশি পরিমাণ প্রোডাক্ট উৎপন্ন করতে হবে। এখন কথা হচ্ছে যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়াটা কিভাবে ঘটবে। প্রথমে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের অণুগুলোর মধ্যে এক প্রকার সংঘর্ষ ঘটবে, তার ফলে অণুগুলোর মধ্যে ভাঙন সৃষ্টি হবে এবং আস্তে আস্তে উৎপাদ পদার্থসমূহ কি বলে এটাকে গঠন হবে, আস্তে আস্তে উৎপাদ পদার্থসমূহের পরিমাণটা বাড়তে থাকবে। একটা নির্দিষ্ট সময় পর ওই পাশে কিন্তু সাম্যবস্থায় চলে আসবে। এই অবস্থাতে তুমি যদি কিছু পরিমাণ নাইট্রোজেন অ্যাড করো কন্টেইনারের ভিতরে, বা তুমি যেখানে রিঅ্যাকশনটা করছিলে সেখানে তুমি যদি কিছু পরিমাণ নাইট্রোজেনটা অ্যাড করো, তাহলে কিন্তু বিক্রিয়াটা এই পাশে সংঘটিত হবে। অর্থাৎ এই পাশে বলতে তখন কিন্তু রিঅ্যাকশনটা ফরওয়ার্ডমুখী হয়ে যাবে। ব্যাপারটা কি বুঝতে পারছো? আমি আবার বলতেছি, যদি বিক্রিয়ার সাম্যাবস্থায় যাওয়ার পর তুমি যদি সেখানে কিছু পরিমাণ নাইট্রোজেন অ্যাড করো, তখন কিন্তু বিক্রিয়াটা ফরওয়ার্ডমুখী হয়ে যাবে। বাট যদি তুমি ইন কেস তুমি অ্যামোনিয়াটাকেই অ্যাড করে ফেলো,
তাহলে কিন্তু বিক্রিয়াটা তোমার আর অ্যামোনিয়া উৎপন্ন না হয়ে বরং অ্যামোনিয়া থেকে উল্টা আরো কিন্তু ভেঙে এই পাশে উৎপন্ন শুরু করবে, অর্থাৎ তখন রিঅ্যাকশনটা কিন্তু ব্যাকওয়ার্ড হয়ে যাবে, তখন কিন্তু বিক্রিয়াটা পশ্চাৎমুখী হয়ে যাবে, অর্থাৎ তখন নাইট্রোজেন এবং হাইড্রোজেন উৎপন্ন হতে থাকবে, যা তোমার প্রয়োজন না, তোমার প্রয়োজন মেনলি অ্যামোনিয়া, এই পাশের প্রোডাক্টটা তোমার মেনলি প্রয়োজন। ব্যাপারটা কি বুঝতে পারছো? সিমিলারলি নিচের বিক্রিয়া সেম যুক্তি, তোমার মেনলি ফসফরাস ট্রাইক্লোরাইড বা ক্লোরিন প্রয়োজন, তুমি দেখা গেল কি তুমি ক্লোরিনই যোগ করলা, তখন কিন্তু আর এই PCl5টা কিন্তু থেকে কিন্তু এই পাশে উৎপন্ন হবে না, বরং এই এরা বিক্রিয়া করবে, এরা বিক্রিয়া করে তখন কিন্তু PCl5 আস্তে আস্তে উৎপন্ন করবে, ফসফরাস পেন্টাক্লোরাইড উৎপন্ন করতে থাকবে কন্টিনিউয়াসলি। সো তখন কিন্তু আর ফসফরাস পেন্টাক্লোরাইড যে বিয়োজিত হওয়ার যে ক্ষমতাটা সেটা কিন্তু কমে যাবে। কিন্তু এখানে একটা বিষয়, সাবধানতার একটা বিষয় আছে, সেটা হলো তুমি যখন নাইট্রোজেন অ্যাড করবা তার ঠিক আগে তোমাকে কিন্তু অবশ্যই পাত্র থেকে অ্যামোনিয়াটাকে অপসারণ করে নিতে হবে। যদি তুমি অ্যামোনিয়াটাকে অপসারণ করে নিতে না পারো তাহলে কিন্তু তোমার কিন্তু আরেকটা বিপদ হয়ে যাবে, তখন কিন্তু আবার এরা কিন্তু বিক্রিয়া করতে পারে এই পাশ থেকে। সো এই বিষয়টা একটু খেয়াল রাখবা, অর্থাৎ একটু বেশি পরিমাণ প্রোডাক্ট উৎপন্ন করার জন্য তোমাকে কিছু চালাকি করতে হবে। কিরকম চালাকি? নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করছে, ভালো কথা, বিক্রিয়ার সাম্যাবস্থায় আছে, সেটা ভালো কথা। বিক্রিয়া যখন সাম্যাবস্থায় চলে আসবে তখন যখন তুমি এই অ্যামোনিয়াটাকে পাত্র থেকে সম্পূর্ণরূপে সরিয়ে ফেলবা, যে প্রোডাক্ট তুমি উৎপন্ন করছে তার যখন তুমি সরিয়ে ফেলবা তখন কিন্তু এই বিক্রিয়াটা আবার সাম্যাবস্থায় পৌঁছানোর চেষ্টা করবে, আর আবার যখন সাম্যাবস্থায় পৌঁছানোর চেষ্টা করবে তখন কিন্তু আবার তারা বিক্রিয়া করে এই পাশে আবার প্রোডাক্ট উৎপন্ন করে দুই পাশে তখন আবার ব্যালেন্স করার চেষ্টা করবে। এভাবে তুমি কিন্তু কন্টিনিউয়াসলি বিক্রিয়া করার মাধ্যমে অনেক বেশি পরিমাণ প্রোডাক্ট উৎপন্ন করে নিতে পারবা, যা কিনা অনেক বেশি লাভবান হতে পারবে তুমি ইন্ডাস্ট্রিয়ালি। আমি আবারও বলতেছি, যখন কোনো বিক্রিয়া সাম্যাবস্থায় চলে আসবে তখন তোমার যে প্রোডাক্ট উৎপন্ন করা দরকার ছিল সেই ক্ষেত্রে তুমি তখন ওই প্রোডাক্টটাকে ওখান থেকে সরাই ফেলবা, সরে তুমি দেখবা যে বিক্রিয়া তখন আবার কন্টিনিউয়াসলি সাম্যাবস্থায় পৌঁছানোর জন্য বিক্রিয়াটা করছে, এবং একটা নির্দিষ্ট সময় পর তুমি আবার প্রোডাক্ট পাবা, সেখান থেকে আবার সরাই ফেলা। কিন্তু দেখা যাবে কি এভাবে তুমি যখন ক্রমাগত প্রোডাক্ট সরাতে থাকবা তখন দেখা যাবে কি যে তোমার এই বিক্রিয়কের মধ্যে ঘনমাত্রার পরিমাণটা কমতে থাকবে, তখন তোমাকে আবার পুনরায় বিক্রিয়ক পদার্থ প্রয়োগ করতে হবে, আর বিক্রিয়ক পদার্থ প্রয়োগ করতে থাকবে তখন বিক্রিয়াটা আবার কন্টিনিউয়াসলি হতে থাকবে, আবার তুমি প্রোডাক্ট সরাই ফেলবে, আবার বিক্রিয়াটা কন্টিনিউয়াসলি হতে থাকবে। এতে করে তোমার দেখা যাবে কি একটা ওভারঅল পার্সেন্টেজ হিসাব করতে গেলে তোমার প্রোডাক্ট অনেক বেশি উৎপন্ন করতে পারবে। সো এটাই হলো আমাদের অ্যাকচুয়ালি ঘনমাত্রার প্রভাব, যে তুমি যে পাশে যে যৌগটাকে বা যে মৌলটাকে তুমি এখানে প্রয়োগ করবে বিক্রিয়াটা করার জন্য, বিক্রিয়াটা ওই অংশ থেকে তার বিপরীত অংশের দিকে ধাবিত হবে। যদি তুমি নাইট্রোজেন প্রয়োগ করো এটা ফরওয়ার্ডমুখী হয়ে যাবে, আর এখানে যদি তুমি ক্লোরিন প্রয়োগ করো তখন সেটা ব্যাকওয়ার্ডমুখী রিঅ্যাকশনটা হয়ে যাবে। সো তোমাকে দেখতে হবে তোমার কোন প্রোডাক্টটা দরকার, তোমার ফসফরাস পেন্টাক্লোরাইড প্রয়োজন নাকি তোমার ফসফরাস ট্রাইক্লোরাইড বা ক্লোরিনটা প্রয়োজন, এটা তোমাকে ভিত্তি করে তোমাকে ঘনমাত্রাটাকে সেখান থেকে তোমাকে তুলে নিয়ে তারপরে সেখানে ঘনমাত্রাটাকে প্রয়োগ করতে হবে। সো না হলে কিন্তু খুবই একটু হজবরল হয়ে যাবে, ওটা পাল্টা রিঅ্যাকশন করলে কিন্তু হবে না। তোমাকে উৎপন্ন করতে বলছে অ্যামোনিয়া, তুমি সেখান থেকে উৎপন্ন করে ফেলা নাইট্রোজেন এবং হাইড্রোজেন, খুবই খারাপ একটা অবস্থা হয়ে যাবে। তোমাকে ইন্ডাস্ট্রিয়ালি প্রচুর তোমাকে লসের দিকে যেতে হবে, আর সেটা তোমাকে করা যাবেই না। একটা টার্গেট রাখতে হবে। যদি আমি এক কথায় বলতে চাই লাভ-সায়তলের নীতির মূল কাহিনী কি, সহজ কথায় বলতে গেলে যে তুমি যে যে উপায়গুলো ফলো করার মাধ্যমে ইন্ডাস্ট্রিয়ালি তুমি লাভবান হতে পারবা সেটাই হলো আসলে লাভ-সায়তলের নীতির মূল কনসেপ্ট, একদম সোজা বাংলায় বলতে গেলে। এখানে তোমাকে কিছু কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে, তোমাকে বিভিন্ন শর্ত সাপেক্ষে বিক্রিয়াকে সংগঠিত করতে হবে, তখনই তুমি ইন্ডাস্ট্রিয়ালি এটাকে লাভবান হতে পারবা। তোমার কাছে মনে করো তোমার কাছে 8 গ্রাম কেমিক্যাল আছে, তোমাকে বিক্রিয়া করতে বলা হয়েছে, তুমি সেখান থেকে বিক্রিয়া করতেছো, সেখান থেকে বিক্রিয়া শেষে তুমি কোনো এক কারণে 6 গ্রাম কেমিক্যাল উৎপন্ন করলা, তখন তোমাকে কিন্তু লস খাইতে হবে, কারণ তুমি যে পরিমাণে কেমিক্যাল নিয়ে বিক্রি শুরু করছো তার থেকে কম উৎপন্ন হয়েছে। তার মানে তুমি অবশ্যই এখানে কোনো না কোনো কন্ডিশনে ভুল করছো, কোথাও বাড়ানোর কথা ছিল তাপ বাড়ানোর কথা ছিল তুমি হয়তো কমায় ফেলাইছো, বা কোথাও চাপ কমানোর কথা ছিল সেখানে তুমি চাপ বাড়ায় ফেলাইছো, আবার দেখা গেল কি তুমি ভুল অংশে তুমি কোনো একটা পদার্থকে অ্যাড করে ফেলছো, এই জন্য তোমার সেখানে কিন্তু কাঙ্ক্ষিত প্রোডাক্ট উৎপন্ন নাও হতে পারে। এই জন্য তোমাকে সাবধানের সাথে বিষয়গুলোকে ফলো করতে হবে, যে কোথায় চাপের পরিমাণ বাড়াইতে হবে, কোথায় তাপের পরিমাণ কমাইতে হবে, কোথায় ঘনমাত্রা যুক্ত করতে হবে, এই সব কিছু তোমাকে খেয়াল রেখে তারপরে বিক্রয় রমরম করতে হবে। না হলে তোমাকে কিন্তু ইন্ডাস্ট্রিয়ালি কিন্তু তুমি যে পরিমাণ প্রোডাক্ট নিয়ে বিক্রি শুরু করছো তার থেকে কম উৎপন্ন করতে পারবে, আর যেটা উৎপন্ন করতে পারবে তোমার জন্য খুবই লস হয়ে যাবে বিষয়টা। এখন আমি ওভারঅল দুইটা বিক্রিয়া দেখায় তোমাকে একটা সাম্যক ধারণা দেখাবো, যে কিভাবে করে আমি এতক্ষণ যা কিছু পড়লাম এই সব কিছুকে এখন কম্বিনেশন একটা প্রোগ্রাম তোমাকে দেখাবো। এটা বুঝতে পারলে আমার মনে হয় ফুল কনসেপ্ট তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমাদের সামনে দুইটা বিক্রিয়া আছে, এই দুইটা বিক্রিয়া খুব ইম্পর্টেন্ট দুইটা বিক্রিয়া, মোস্ট অফ দ্য টাইম বিভিন্ন জায়গায় এই দুইটা বিক্রিয়াই কমনলি ইউজ করা হয়। এখন আমরা একটু দেখব যে এই দুইটা বিক্রিয়াতে আমরা তাপ, চাপ এবং ঘনমাত্রার কোন কোন প্রভাবগুলোকে ফলো করতে পারি, যার মাধ্যমে আমরা অধিক পরিমাণ উৎপাদন করতে পারবো।
একটু বলে রাখি, এটা হলো অ্যামোনিয়া প্রস্তুতি, যেটাকে বলা হয় হ্যাবার-বস পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতি, আর এটা হলো কন্ট্রাক্ট প্রসেসে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি। অ্যাকচুয়ালি এই ধাপটা, অর্থাৎ এই বিক্রিয়াটা অ্যাকচুয়ালি সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির মূল ধাপ। এরপরে এর সাথে পানি অ্যাড করার মাধ্যমে সেখান থেকে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করা যায়, যেটাকে তোমরা হয়তো শুনছো। ওই পুনরায় পানি অপসারণ করার মাধ্যমে সেখান থেকে 98% বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিড পাওয়া যায়, যেটাকে বলা হয় ফোমিং সালফিউরিক অ্যাসিড বা ধোঁয়ায়মান সালফিউরিক অ্যাসিড, অর্থাৎ 98% বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিড। যাই হোক আর কি, এই বিক্রিয়াটার পরেই মূলত এটা উৎপন্ন হয়, এটাকে মূল বিক্রিয়া বলা হয়। আর এটা অ্যামোনিয়া প্রস্তুতি হ্যাবার-বস প্রণালীতে খুব বেশি ইউজফুল দুইটা বিক্রিয়া। এখন এই দুইটাই বিক্রিয়া থেকে আমরা কিভাবে করে তাপ, চাপ এবং ঘনমাত্রার প্রভাবগুলোকে জাজমেন্ট করতে পারি, দেখা যাক কি কি যুক্তি পাচ্ছি। ফার্স্ট অফ অল তোমাকে আমি বলছিলাম যে তাপের প্রভাব যখন তুমি বলবা তখন তুমি খেয়াল রাখবা যে বিক্রিয়াটা কোন ধরনের, তাপ উৎপাদী নাকি তাপহারী। কি বলছিলাম, যদি তাপ উৎপাদী বিক্রিয়া হয়ে থাকে, যদি তাপ উৎপাদী বিক্রিয়া হয়ে থাকে তাহলে তাপ তোমাকে কমাইতে হবে, আর তাপ হারী বিক্রিয়া হইলে তাপ বাড়াইতে হবে। সো একটু তাকায় দেখো দুইটা বিক্রিয়ার মধ্যে। প্রথম বিক্রিয়াটা তাপ ΔH নেগেটিভ, সেকেন্ড বিক্রিয়ার মধ্যে ΔH নেগেটিভ। তার মানে দুইটা বিক্রিয়া এখানে তাপ উৎপাদী বিক্রিয়া, দুইটা বিক্রিয়ার মধ্যে এখানে তাপ উৎপন্ন হচ্ছে, তার মানে তোমাকে এখানে তাপের পরিমাণ কি করতে হবে, কমাইতে হবে। তার মানে টেম্পারেচার আমাকে কি করতে হবে, ডিক্রিজ করতে হবে, মানে হ্রাস করতে হবে। এখানেও ঠিক তাই। ওকে, এখন কথা হচ্ছে তাপ কমাবো, কিন্তু কত কমাবো? তোমরা দেখতে পাচ্ছ দুইটা বিক্রিয়ার মধ্যে উপরে একটা মধ্যে লেখা আছে অলমোস্ট 450 to 550, আর নিচেটা লেখা আছে 400 to 500। যদি এই টেম্পারেচারগুলো কিছুটা ভ্যারি করে, সো আমি একটু ব্যাখ্যা দিব যে আসলে তাপের পরিমাণ কমাইতে হবে, কথা ঠিক আছে, কিন্তু কতটুকু কমাইতে হবে? একদম কমে ফেলাবো, 10-15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিক্রিয়া করবো, না 25-30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে রুম টেম্পারেচার বিক্রিয়া করবো, কোনটা? এখানে একটা বিষয় হলো যে তুমি কম তাপমাত্রায় বিক্রিয়া করতে পারো, এই কথা সঠিক যে তুমি কম তাপমাত্রায় বিক্রিয়া করলে প্রোডাক্ট বেশি উৎপন্ন করবে, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু যদি তুমি খুব কম তাপমাত্রায় বিক্রিয়াটা করো, তোমার কিন্তু বিক্রিয়াটা খুব স্লোলি অংশগ্রহণ হবে, তোমার বিক্রিয়াটা কিন্তু তখন কিন্তু খুব স্লোলি চলতে থাকবে। যদি বিক্রিয়াটা খুব স্লোলি হতে থাকে তখন দেখা যাবে কি, আমি তোমাকে একটা আইডিয়া করে একটা কমন একটা হিসাব বলতেছি, তুমি আশা করি আমার কনসেপ্টটাকে বুঝতে পারবা। ধরো তোমার কোম্পানিতে তুমি 100 গ্রাম কেমিক্যাল উৎপন্ন করো 12 ঘন্টা ধরে, 12 ঘন্টায় তুমি বিক্রিয়া করো, কইরা তুমি সেখান থেকে শেষে 100 গ্রাম প্রোডাক্ট উৎপন্ন করো, ঠিক আছে? তোমার পাশে আর একটা কোম্পানি ওই একই পরিমাণ কেমিক্যাল, 100 গ্রাম কেমিক্যাল, সে 1 ঘন্টায় 100 গ্রাম উৎপন্ন করে ফেলায়। তার মানে সে কিন্তু 12 ঘন্টায় প্রায় 1200 গ্রাম প্রোডাক্ট উৎপন্ন করবে, যেখানে তুমি মাত্র 12 ঘন্টায় 100 গ্রাম উৎপন্ন করতেছো। সো সাপোজ তুমি কিন্তু অনেকটা বেশি পিছিয়ে যাবে। তার মানে কি, যে যদি তুমি টেম্পারেচার খুব কম প্রয়োগ করো, তোমার বিক্রিয়াটা কিন্তু তখন খুবই খুবই স্লোলি বিক্রিয়াটা হবে। হ্যাঁ, এই কথা ঠিক যে তাপমাত্রা কমাইতে হবে, তার মানে এই না যে তাপমাত্রা আমি খুব কমাই ফেলবো। আমাকে এমন একটা তাপমাত্রা ডিসাইড করতে হবে যে তাপমাত্রাটাকে আমরা বলি অত্যানুকূল তাপমাত্রা, এমন একটা তাপমাত্রা ডিসাইড করতে হবে যে তাপমাত্রায় বিক্রিয়াটা থেকে অনেক বেশি প্রোডাক্ট উৎপন্ন করতে পারবো, একই সাথে খুব কম সময়েও বিক্রিয়াটা হয়ে যাবে। এই জন্য গবেষণা করে দেখা গেছে যে উল্লেখিত বিক্রিয়া সমূহের মধ্যে অলমোস্ট 400 থেকে 500 অথবা 450 থেকে 550 ডিগ্রি তাপমাত্রা যদি বিক্রিয়াটা করা হয়, তাহলে সেখান থেকে খুব দ্রুতই, মোটামুটি দ্রুতইভাবেই অনেক বেশি পরিমাণ প্রোডাক্ট উৎপন্ন করা সেখান থেকে সম্ভব। টার্গেট কিন্তু আমাদের মেনলি কিভাবে করে খরচ কমে বেশি প্রোডাক্ট উৎপন্ন করা যাবে, বা কিভাবে করে কম সময়ে বেশি প্রোডাক্ট উৎপন্ন করতে পারা যায়, এটা আমাদের মেনলি টার্গেট। কিন্তু লাস্টে আমি বারবার বলতেছি, এই জন্যই একদম তাপমাত্রা ব্যবহার না করে মোটামুটি যেটাকে বলে স্ট্যান্ডার্ড টেম্পারেচার, এমন একটা তাপমাত্রা ব্যবহার করতে হবে তোমাকে, যে তাপমাত্রায় তুমি একটু দ্রুতই বিক্রিয়াটা থেকে অনেক বেশি প্রোডাক্ট উৎপন্ন করতে পারবা, যেটাকে বলা হয় অত্যানুকূল তাপমাত্রা। খুব ভালো করে খেয়াল রাখবা। এই জন্যই বিক্রিয়াগুলোর মধ্যে টেম্পারেচারটা এতটুকু দেওয়া আছে। আরো বেশি তুমি যদি এখানে প্রয়োগ করো, তখন কিন্তু বিক্রিয়া উল্টা হয়ে যাবে। তা কিন্তু একটু আগে আমি ব্যাখ্যা দিয়ে আসছি। অর্থাৎ তখন কিন্তু প্রোডাক্ট উৎপন্ন না হয়ে তখন রিঅ্যাক্ট্যান্ট উৎপন্ন হয়ে যাবে, তখন আরেক বিপদ। ওকে, তাহলে আমাকে তাপমাত্রা কমাইতে হবে, আমরা ডিসাইড করতে পারছি। আরেকটা বিষয় একটু বলে রাখি যে এই দুইটা বিক্রিয়ার মধ্যে তাপমাত্রা কমানোর সাথে সাথে তুমি দেখো একটু প্রভাবকও কিন্তু প্রয়োগ করা হয়েছে। প্রভাবক প্রয়োগ করার একটা মূল উদ্দেশ্য আছে এখানে, সেটা হলো যদি এখানে প্রভাবক প্রয়োগ করা যায়, তাহলে ওই যে কথা হচ্ছে যে আমি কম তাপমাত্রায় বিক্রিয়াটা করতেছি, বিক্রিয়াটা স্লোলি হতে পারে, সেই স্লোলি যেন না হয়, এই জন্য যদি প্রভাবক প্রয়োগ করা যায় তাহলে বিক্রিয়াটা একদম ফাস্ট বিক্রিয়াটা সম্পন্ন হবে। অর্থাৎ আমি প্রথম বিক্রিয়াটাতে প্রভাবক হিসেবে আয়রন অথবা মলিবডিয়াম ইউজ করতে পারি, আর সেকেন্ড বিক্রিয়াটা আমাদের প্রভাবক হিসেবে প্ল্যাটিনাম অথবা ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড ব্যবহার করা যেতে পারে। তবে আমি তোমাকে আবারও বলছি, তুমি ভুলভাল প্রভাবক যদি তুমি ব্যবহার করো তখন কিন্তু খুব সমস্যা হয়ে যাবে।
প্রথম বিক্রিয়াটার মধ্যে যদি হাইড্রোজেন সালফাইড ইউজ করো তখন কিন্তু তুমি কিন্তু আর ওই প্রোডাক্ট উৎপন্ন করতে পারবো ঠিকই, কিন্তু প্রোডাক্টটা তখন বিষক্রিয়া সৃষ্টি হয়ে যাবে। তুমি চাচ্ছ সাপোজ অ্যামিনো উৎপন্ন করার মাধ্যমে তুমি সেখান থেকে তুমি ইউরিয়া সার উৎপন্ন করতে যাচ্ছ, তখন তোমার সারটা কিন্তু বিষ উৎপন্ন হয়ে যেতে পারে যদি তুমি এখানে হাইড্রোজেন সালফাইড প্রভাবক হিসেবে ব্যবহার করো, যেটার গন্ধ পচা ডিমের মতো। এর জন্য খুবই সাবধান, ভুল জায়গায় ভুল প্রভাবক ব্যবহার করলেই কিন্তু বিপদ। যদি তোমরা অর্গানিক কেমিস্ট্রির মধ্যে বিষয়টা সম্পর্কে অনেক ভালোভাবে জেনে আসছো, আমি ওদিকে যাচ্ছি না। ওকে, নেক্সট আমরা একটা ব্যাখ্যা দিব যে প্রেসার সম্পর্কে, দুইটা বিক্রিয়ার প্রেসার সম্পর্কে আমরা কি কি ব্যাখ্যা দিতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে প্রথম বিক্রিয়াটার মধ্যে বিক্রিয়কের মোট মোল সংখ্যা 4 মোল আর উৎপাদে 2 মোল। এখানে মোট মোল সংখ্যা 3 মোল, এখানে 2 মোল। আমি কি বলছিলাম, যদি চাপের পরিমাণটা বাড়ানো যায়, চাপের পরিমাণ যদি বাড়ানো যায় তাহলে যে পাশে বেশি মোল আছে সেই পাশ থেকে কম মোলের দিকে বিক্রিয়াটা ধাবিত হবে। তাহলে এই পাশে বেশি মোল আছে, এখানেও ঠিক তাই, কম মোল আছে এই পাশে, তো হুইচ ইজ গুড। অর্থাৎ যদি এখানে তুমি চাপের পরিমাণটা যদি বাড়াও তাহলে বিক্রিয়াটা এটা ফরওয়ার্ডমুখী কিন্তু হয়ে যাবে, অর্থাৎ তোমার তখন কিন্তু সেটা কন্টিনিউয়াসলি প্রোডাক্ট উৎপন্ন করবে এবং যা তোমার প্রোডাক্ট পাওয়ার জন্য সব থেকে বেস্ট। সো আমি আবার বলছি, যেহেতু আমি দেখতে পাচ্ছি এখানে চাপের অর্থাৎ মোট মোল সংখ্যা বিক্রিয়কের ক্ষেত্রে দুইটা বিক্রিয়াতেই বেশি আছে আর উভয় ক্ষেত্রে উৎপাদের মোল সংখ্যা কিন্তু কম আছে, তার মানে আমি যখন এখানে চাপের পরিমাণটা বাড়াবো, ইনক্রিজ করব প্রেসারটাকে, তখন কিন্তু এটা ফরওয়ার্ডমুখী হয়ে যাবে, তখন কিন্তু রিঅ্যাকশনটা অ্যামোনিয়া উৎপন্ন করবে এবং এখান থেকে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হবে, যা আমাদের খুবই প্রয়োজন। সো তাহলে আমরা ডিসিশন নিতে বললাম, এখানে আমরা প্রেসারটা কি করব, বাড়াবো, ইনক্রিজ করব। এখানে ঠিক তাই, কারণ দুইটা সেম যুক্তি মেনে চলে। তবে আমি আবার বলছি, যদি এরকমটা হতো কোনো এক কারণে এখানে 2 লেখা আছে এখানে 3 লেখা আছে, তখন কিন্তু তোমাকে চাপের পরিমাণ তুমি এই বিক্রিয়াটাতে বাড়াইতে পারতো না, তোমাকে কমাইতে হইতো, কারণ তোমার প্রোডাক্ট কিন্তু এই পাশে আছে, এই পাশে না। এটা একটু খেয়াল রাখবা, আর কোনো ব্যাস নেই। এবার আমরা শেষ পয়েন্টের মধ্যে আসবো, কনসেন্ট্রেশনের মধ্যে। কনসেন্ট্রেশনের মধ্যে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো এখানে আমার মেইনলি যেহেতু মেজর আমাদের প্রোডাক্ট অ্যামোনিয়া, আর এখান থেকে মেজর প্রোডাক্ট আমাদের সালফার ট্রাইঅক্সাইড, যেটা থেকে আমি সালফার উৎপন্ন করবো, যেখান থেকে ধরো আমার অ্যামোনিয়া, যদি অ্যামোনিয়ার অনেক ইউজেস আছে আমি ওগুলো সম্পর্কে যাচ্ছি না, আমি কমন একটা হিসাব ধরে নেই, অ্যামোনিয়া থেকে তুমি দরকার তুমি ইউরিয়া উৎপন্ন করবা। সো এক্ষেত্রে তুমি যদি অ্যামোনিয়াটাকে মেইনলি ফোকাস করে থাকো, তখন দেখা যাবে কি বিক্রিয়া যখন সাম্যাবস্থায় চলে আসবে তখন তোমাকে অ্যামোনিয়াটা পাত্র থেকে অপসারণ করে নিতে হবে, যেন বিক্রিয়াটা আবার কন্টিনিউয়াসলি সমান অবস্থাতে পৌঁছানোর জন্য বিক্রিয়া করতে থাকে এবং তখন আবার একটা নির্দিষ্ট সময় পরে অ্যামোনিয়া উৎপন্ন হবে। এক সময় পর দেখা যাবে কি যে তোমার এই বিক্রিয়কের ঘনমাত্রাটা অনেক কমে গেছে, অনেক পাতলা হয়ে গেছে, তখন তোমাকে এগেইন আবার বিক্রিয়কটাকে অ্যাড করতে হবে সলিউশনের মধ্যে, তখন আমরা কন্টিনিউয়াসলি বিক্রিয়া হবে, তখন তুমি অ্যামোনিয়া উৎপন্ন করতে পারবে। এখানেও ঠিক তাই, দেখা গেল কি তুমি বিক্রিয়াটা করতেছো সালফার ডাইঅক্সাইডকে নিয়ে, তুমি সাম্যাবস্থায় পৌঁছানোর পরে সালফার ডাইঅক্সাইডকে অপসারণ করবা, বিক্রিয়াটা আবার সাম্যাবস্থায় পৌঁছানোর চেষ্টা করবে তারা। একসময় দেখা যাবে কি তোমার এই সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেনের যে অনুপাতটা 2 অনুপাত এবং 1 অনুপাতের পরিমাণটা কমে যাবে, এটা ঘনত্ব কমে যাবে, তখন তোমাকে ঘনত্ব বৃদ্ধি করার জন্য পুনরায় আবার তোমাকে কেমিক্যাল অ্যাড করতে হবে, তখন আবার সাম্যাবস্থায় যাবে, আবার তুমি সেখান থেকে কেমিক্যাল অপসারণ করবা, সেখান থেকে আবার তুমি এভাবে একটা পার্সেন্টেজ হিসাব করে দেখা যায় কি যে তুমি এট এ টাইম অনেক বেশি পরিমাণ তুমি প্রোডাক্ট উৎপন্ন করতে পারছো, যা তোমার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো কনসেন্ট্রেশনের কনসেপ্ট তোমরা আশা করি বুঝতেই পারছো। সো আশা করি লাস্ট নীতি সম্পর্কে তোমাদের কাছে খুব ক্লিয়ার একটা ধারণা হয়ে গেছে। আমি আবারও বলতে চাচ্ছি এখানে, সেটা হলো যে তোমাকে মূল বিষয়টা খেয়াল রাখতে হবে, বিক্রিয়াটা তাপোৎপাদী নাকি তাপহারী। তাপোৎপাদী বিক্রিয়া হলে তাপের পরিমাণ বাড়ানো যাবে না, কমাইতে হবে। তাপহারী বিক্রিয়া হলে তাপের পরিমাণ কমানো যাবে না, বাড়াইতে হবে। শেষ, তাপের চ্যাপ্টার শেষ। নেক্সট চাপের কাহিনী, দেখতে হবে যে কোন পাশে মোট মোল সংখ্যা বেশি আছে। এখন যদি সেখানে তুমি যদি চাপ বাড়াও, তাহলে ওই পাশ থেকে অপোজিট পাশে যখন বিক্রিয়াটা ধাবিত হবে, অপোজিট পাশটা তোমার কাছে উৎপাদ আছে কিনা, তোমার যেটা দরকার সেইটাই অপোজিট সাইড কিনা। যদি তা না হয় তখন তোমাকে চাপের পরিমাণ কমাইতে হবে, আর যদি তাই হয় তাহলে চাপের পরিমাণ বাড়াইতে হবে। আর কনসেন্ট্রেশনের কনসেপ্ট আশা করি বুঝতেই পারছো। আর ফাইনাল কথা, প্রভাবক কিন্তু কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। আসলে প্রভাবক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তার সম্পর্কে তোমরা অনেক বেশি হাই লেভেলের উপর জানতে পারবা, আমি আর ওদিকে যাচ্ছি না। কিন্তু সহজ কথা যদি আমি তোমাকে বোঝাতে চাই, সেক্ষেত্রে একটা বিক্রিয়ার গতি বা একটা বিক্রিয়ার স্পিডটাকে মূলত প্রভাবক নিয়ন্ত্রণ করে। যদিও এমনও অনেক প্রভাবক আছে যাদেরকে প্রয়োগ না করা হলে সেখানে বিক্রিয়াই সম্পন্ন হয় না, টোটালি বিক্রিয়া স্টপ হয়ে থাকে। তো এই জন্যই প্রভাবক অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রভাবক প্রয়োগ করার ফলে বিক্রিয়াটাকে প্রভাবিত করবে, বিক্রিয়াটির স্পিডটাকে বাড়াতে পারবে, বিক্রিয়া থেকে খুব কম সময়ে অনেক বেশি পরিমাণ উৎপাদ উৎপন্ন হবে, যা এখানে খুবই খুবই জরুরি।
সো লাস্ট হাতের নিজের কনসেপ্ট থেকে আশা করি কখনোই এটাকে প্যাচ লাগানো যাবে না, খুবই সোজা একটা বিষয়, ঠান্ডা মাথায় বিষয়টাকে বোঝার চেষ্টা করবা। আমার এই সম্পূর্ণ ভিডিওটা তোমার যদি দরকার হয় প্রত্যেকটা কনসেপ্টকে তুমি অ্যাগেন অ্যান্ড অ্যাগেন রিপিট করে দেখবা, তাহলে আশা করি প্রত্যেকটা বিষয় তোমাকে ভালোভাবে তুমি বুঝতে পারবা। কারণ কোন বিক্রিয়া পরীক্ষার মধ্যে আসবে তা কিন্তু আমার বা তোমার পক্ষে বলা কিন্তু সম্পূর্ণরূপে অসম্ভব। এই জন্য তুমি যদি মূল কাহিনী বুঝতে না পারো তুমি কিন্তু কখনোই একটা বিক্রিয়া থেকে তাপের পরিমাণটা বাড়াবা নাকি কমাবা, চাপের পরিমাণ বাড়াবা নাকি কমাবা, ঘনমাত্রা কিরূপ পরিবর্তন করবা তা কিন্তু তুমি বুঝতেই পারবা না। তখন তোমাকে কিন্তু ফুল কোশ্চেন এবং তোমাকে 0 পেতে হবে। সো খুবই মজার একটা বিষয়। আজকে এই পর্যন্তই। ওকে, বাই।